তিনি কোনো এক তান্ত্রিকের কাছে গিয়ে আমার উপর বান মারলেন। হঠাৎ করেই একদিন আমার বুকের ভেতর এমন তীব্র যন্ত্রণা শুরু হলো, মনে হচ্ছিল কেউ যেন জীবন্ত কলিজাটা ছিঁড়ে ফেলছে। যখন যন্ত্রণায় ছটফট করছি, তখন স্বর্ণার ফোন এলো। ও ওপাশে ডুকরে কেঁদে উঠে বলল, বাবা তোমার ক্ষতি করতে কবিরাজের কাছে গেছে, তুমি সাবধানে থেকো। স্বর্ণা বুঝতে পেরেছিল আমাকে বাঁচাতে হলে তাকে এক চরম আত্মত্যাগ করতে হবে। তার বাবার শর্ত ছিল, স্বর্ণা যদি অন্য কোথাও বিয়ে করে তবেই আমার উপর থেকে সেই তান্ত্রিক অভিশাপ সরিয়ে নেওয়া হবে। আমাকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে স্বর্ণা নিজের তিল তিল করে জমানো ভালোবাসা আর স্বপ্নগুলোকে বিসর্জন দিল। সে রাজি হলো অন্য একজনের গলায় মালা পরাতে, শুধু আমার নিঃশ্বাসটুকু সচল রাখার জন্য। বিয়ের 3 দিন পর আমার বুকের সেই অসহ্য ব্যথা চলে গেল। আমি তখনও জানতাম না এই অসুস্থতা আমার জীবনের সবচেয়ে বড় শোকের বিনিময়ে কেনা। কিন্তু স্বর্ণার জীবন সেখানে থেমে থাকেনি। সে ছিল এক বিদ্রোহী আত্মা। আমার ফোনে শেষ মেসেজটি এলো, আমি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। আমার শেষ ইচ্ছা, তুমি আমার মৃত্যুর 40 দিনের মধ্যে বিয়ে করবে। এটা আমার শেষ কসম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম নাইটে। ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম সাদ ভাই ও প্রিয় লিসনার। আজ মরিয়ম নামের এক নারীর জীবনে ঘটে যাওয়া এক ঘটনা আপনাদের শোনাবো। মরিয়মকে যখন কিছু নির্দিষ্ট মানুষ দেখতেন, তখন তাদের দাবি ছিল তারা নাকি মরিয়মের পেছনে 4টি ভয়ানক ছায়া দেখতে পান। আপনারা হয়তো ভাবছেন এই আধুনিক যুগে ছায়া বা ভৌতিক অবয়ব দেখার দাবিটা কতটা যুক্তিসঙ্গত, কিন্তু বিশ্বাস করুন, এই 4টি ভয়ানক ছায়ার কারণে মরিয়ম তার ব্যক্তিগত জীবনে যে পরিস্থিতির শিকার হয়েছেন এবং যা কিছু তাকে সহ্য করতে হয়েছে, তা শোনার পর আপনাদের গায়ের লোম দাঁড়া হয়ে যাবে। মারিয়াম কুড়িগ্রাম এলাকার বাসিন্দা। তার জীবনটা একসময় খুব সুন্দর ছিল। সবকিছুই খুব স্বাভাবিক এবং আনন্দের সাথে কাটছিল। 2018 সালে তার বাগদান সম্পন্ন হয়। পাত্র ছিলেন একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। বাগদানের পর ধীরে ধীরে সবকিছু সামনের দিকে এগোতে থাকে, কিন্তু বাগদানের পর থেকে বিয়ে পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে মাঝখানে প্রায় 2 বছর কেটে যায়। শেষমেশ তাদের বিয়ের তারিখ ঠিক হয় এবং 2020 সালের 30 নভেম্বর তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পরেও মারিয়াম জানিয়েছেন যে শুরুর কিছুদিন খুব ভালোভাবেই কেটেছিল, ঠিক যেমনটা নতুন দম্পতির ক্ষেত্রে হওয়া উচিত। কিন্তু বিয়ের আমেজ কাটতে না কাটতেই মাত্র কিছুদিনের মধ্যেই তিনি তার চারিপাশে কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করতে শুরু করেন। তার স্বামীর স্বভাব বা চরিত্র এমনিতে খারাপ ছিল না, বা বিয়ের আগে এমন কোনো আচরণ তিনি দেখেননি। কিন্তু দেখতে দেখতে অল্প কিছুদিনের মধ্যেই, আসলে বিয়ের মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তার স্বামীর সাথে তার বাবার বাড়ির সম্পর্কের অবনতি ঘটতে থাকে। মানে মরিয়মের স্বামীর সাথে মরিয়মের পরিবারের সদস্যদের বনিবনা একদম বন্ধ হয়ে যায়। এই পুরো পরিবর্তনটা ঘটতে মাত্র 1 মাস সময় লেগেছিল। তার জন্য এই বিষয়গুলো মেনে নেওয়া বা মানিয়ে নেওয়া কিছুটা কঠিন ছিল, কিন্তু তার মনে হয়েছিল হয়তো পারিবারিক জীবনে এমনটা হয়েই থাকে, বা নতুন সম্পর্কের শুরুতে একটু একটু মানিয়ে নেওয়ার ব্যাপার থাকে। এই ভেবে পরিবারের সবাই এই বিষয়গুলো একরকম মেনে নিয়েছিলেন। কিন্তু 1 মাস পর মরিয়মের সাথে যা ঘটে তা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। সত্যি বলতে এ ধরনের ঘটনা খুব একটা কম মানুষই শুনেছেন অথবা দেখেছেন। বিয়ের মাত্র 1 মাস পরেই হঠাৎ করে মরিয়মের পায়ে একটা অদ্ভুত ইনফেকশন দেখা দেয়। আপনারা হয়তো ভাবছেন পায়ে ইনফেকশন হওয়া তো খুব সাধারণ ব্যাপার, কিন্তু এই ইনফেকশনটা ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের। অনেক নামকরা ডার্মাটোলজিস্ট বা চর্মরোগ বিশেষজ্ঞকে দেখালেন, কিন্তু কোনো ঔষধেই কাজ হচ্ছিল না। কোনোভাবেই কোনো উন্নতি দেখা যাচ্ছিল না। তার পায়ে যে ইনফেকশন হয়েছিল সেটা দেখতে খুব অদ্ভুত আর ভয়ঙ্কর লাগতো। কোনো মানুষ এর আগে এমন দৃশ্য বা এমন কোনো ক্ষত দেখেননি। কিন্তু পরিস্থিতি যে এখান থেকে আরো খারাপের দিকে যাবে তা কখনো কেউ বুঝতেই পারেনি। মরিয়মকে চিকিৎসার জন্য সব জায়গায় নিয়ে যাওয়া হয়,
ডাক্তারের ফিস, রাশি রাশি ঔষধের খরচ, একের পর এক অ্যাপয়েন্টমেন্টের খরচ, এই করতে করতে তাদের অনেক টাকা বেরিয়ে যাচ্ছিল। কিন্তু কোনোভাবেই তার সঠিক চিকিৎসা বা রোগ নির্ণয় করা সম্ভব হচ্ছিল না। আমাদের সমাজে আমরা অনেকেই আছি যাদের জীবনে যদি ছোটখাটো কোনো সমস্যাও হয়, তবে তারা ডাক্তার বা বিজ্ঞানের আগে ওঝা, বৈদ্য বা তান্ত্রিকের কাছে যাওয়াটা বেশি পছন্দ করেন। কিন্তু মারিয়াম ছিলেন আধুনিক মানসিকতার মানুষ। তিনি বিজ্ঞান প্রাধান্য দিয়েছিলেন। তিনি প্রথমে ডাক্তারের কাছে গিয়েছিলেন। সম্ভাব্য সব ধরনের পরীক্ষা নিরীক্ষায় তিনি করেছিলেন। যা যা করা সম্ভব সবই হলো, যাতে পা ঠিক হয়ে যায়। কিন্তু তার পা ঠিক হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দেখতে দেখতে আরো কিছুটা সময় কেটে যায়। তখন পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর হয়ে ওঠে। এ সময়ের মধ্যে হঠাৎ করে তার পায়ের ইনফেকশন বা সংক্রমণ, সেখানে একটা বিশাল বড় দগদগে ঘা হয়ে যায়। আর আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, ধীরে ধীরে সেই দগদগে ঘায়ের ভেতর থেকে পোকা বের হতে শুরু করে। মরিয়মের সাথে ঠিক এই জঘন্য অবিশ্বাস্য ঘটনাই ঘটেছিল। এটা তার ছোটবেলার কোনো ক্ষত ছিল না, বা ছোটবেলায় কোনো দুর্ঘটনার রেশও ছিল না, যার কারণে এমন শরীর থেকে বিশ্রী সব পোকা বের হবে। তাহলে প্রশ্ন হলো, শেষ পর্যন্ত কেন তার সাথে এসব হচ্ছিল? তখন ডাক্তারদের কাছে এই সমস্যার কোনো সমাধান পাওয়া গেল না, এবং কোনোভাবে তাদের মাথায় এই চিন্তা আসে না যে হয়তো তাদেরকে কোনো আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল রাস্তায় হাঁটা উচিত, হয়তো বা বাবা বা তান্ত্রিকের পরামর্শ নেওয়া উচিত। মরিয়মের মা আধ্যাত্মিকভাবে খুবই শক্তিশালী একজন নারী। মানে তিনি নিয়মিত নামাজ কালাম পড়তেন এবং কিছু হালকা পাতলা বিষয় জানতেন, যার মাধ্যমে তিনি নিজেকে বা নিজের পরিবারকে কোনো জিন বা তান্ত্রিকের ক্রিয়া থেকে রক্ষা করতে পারেন, অথবা অথবা অন্তত তার ঘরকে সুরক্ষিত রাখতে পারেন। এসব বিষয়ে তার মায়ের ভালোই জ্ঞান ছিল। এই পরিস্থিতিতে মরিয়ম বুঝতে পারছিলেন যে এই বিষয়গুলো নিজের মধ্যে চেপে রাখা ঠিক হবে না। তিনি আর দেরি না করে সাথে সাথে তার মাকে ফোন করেন এবং সবকিছু খুলে বলেন। তিনি মাকে জানান, বিয়ের পর মাত্র 1 মাস হয়েছে, কিন্তু এখন তার সাথে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটেই চলেছে এবং তার শারীরিক অবস্থা দিন দিন খারাপ থেকে আরো খারাপের দিকে যাচ্ছে। যখনই তার মা এই কথাগুলো জানতে পারেন, তিনি সাথে সাথেই বুঝতে পারেন এর মধ্যে হয়তো অন্য কোনো সমস্যা থাকতে পারে, হয়তো এর পেছনে কোনো অতি প্রাকৃতিক বা নেতিবাচক শক্তির হাত আছে। এই চিন্তাভাবনা থেকেই তিনি মরিয়মকে তাদের এক আত্মীয়ের কথা বলেন। সেই আত্মীয় সম্পর্কে মরিয়মের বাবার পরিবারের সদস্য ছিলেন। তিনি মরিয়মের চাচা ছিলেন। সেই ভদ্রলোক আধ্যাত্মিকভাবে অত্যন্ত শক্তিশালী ছিলেন। এছাড়া তিনি তান্ত্রিক ক্রিয়াকলাপ ও মন্ত্রতন্ত্র সম্পর্কেও বেশ ভালো জানতেন। মানে কোনো মানুষের উপর যদি কোনো খারাপ কিছু নজর থাকে, তবে তার চিকিৎসা করার ক্ষমতা ছিল। আর দেরি না করে মরিয়ম তার মায়ের কাছ থেকে সেই চাচার ফোন নাম্বার নেন এবং কিছুক্ষণ পরে তার সাথে ফোনে কথা বলেন। তিনি তার চাচাকে নিজের বর্তমান পরিস্থিতির বিবরণ দেন। তিনি সব খুলে বলেন তার সাথে কি সব অদ্ভুত ঘটনা ঘটছে এবং কেউ বুঝতে পারছে না আসলে সমস্যাটা কোথায়। মরিয়ম চাচাকে জানান যে তার নিজেরও মনে হচ্ছে হয়তো বা কোনো তান্ত্রিক ক্রিয়া বা কোনো জিন তার উপর ভর করেছে। মরিয়মের চাচা যখন সব কথা শোনেন, তিনি তৎক্ষণাৎ বুঝতে পারেন আসলে মরিয়মের সাথে কি ঘটেছে। তিনি মরিয়মকে একটা শব্দ বলেন, বান মারা। তাকে নাকি বিশেষ বান মারা হয়েছে এবং এই বিশেষ বান মারাকে অগ্নিবাণ বলা হয়ে থাকে। তন্ত্রশাস্ত্রে এমনটা বিশ্বাস করা হয় যে যখন তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে কোনো মানুষের উপর এ ধরনের বান মারা হয়, তখন ধীরে ধীরে সেই নেতিবাচক শক্তি আক্রান্ত ব্যক্তির হাড়ের উপরে প্রভাব ফেলতে শুরু করে। ধীরে ধীরে সেই মানুষটির শরীরে প্রচণ্ড দুর্বলতা আসতে শুরু করে এবং শরীরের কিছু অংশ পঙ্গু হয়ে যায় বা বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ানক যে বিষয়টি তান্ত্রিক ক্রিয়ার সাথে জড়িত, তা হলো মরিয়মের শরীর থেকে, মানে তার পা থেকে ধীরে ধীরে পোকা বের হতে শুরু করেছিল। এমনটা মানা হয় এই প্রক্রিয়ায় শরীরে প্রায় 11 থেকে 15টি এমন ঘা হবে যেখান থেকে পোকা বের হতে পারে। এই সময়ের মধ্যে যদি কোনো সমাধান বের করা যায় তবে ভালো, আর যদি ততদিনে কোনো সমাধান না করা যায় তবে এরপর সেই আক্রান্ত অঙ্গটি কেটে ফেলতে হবে, অথবা সেই মানুষটির মৃত্যু পর্যন্ত হতে পারে। এখন মরিয়মও হয়তো ঠিক সেই পরিস্থিতির শেষ সীমানায় দাঁড়িয়েছিলেন।
অনেকগুলো পোকাই ইতিমধ্যে তার পা থেকে বেরিয়ে এসেছিল। কোথাও না কোথাও প্রতিটি বিষয় তার চাচার বলা কথার সাথে মিলে যাচ্ছিল। এই পরিস্থিতিতে তার চাচা তাকে কিছু আমল দেন। তিনি তাকে বিশেষ কিছু কাজ করতে বলেন। মরিয়ম তার চাচার পরামর্শ মতো সেই নিয়মগুলো খুব নিষ্ঠার সাথে পালন করতে শুরু করেন। দেখতে দেখতে অল্প কিছুদিনের মধ্যেই তিনি কিছুটা পরিবর্তন বুঝতে পারেন। পরিস্থিতি যে একদমই ঠিক হয়ে গেছিল তা নয়। এমনটা ছিল না যে তার ব্যথা একদম গায়েব হয়ে গেছে, কিন্তু আগের যে অবস্থা কিছুটা ভালো হতে শুরু করেছিল। তবে এই সবকিছুর পরেও মরিয়মের ব্যথা হতো এবং সেটা অসহনীয় পর্যায়ে চলে যেত। তিনি বলেছিলেন যে ব্যথার ধরনটা ছিল অদ্ভুত। তিনি বলেছিলেন যে ব্যথার ধরনটা ছিল অদ্ভুত। কখনো কখনো সেটা সাধারণ ব্যথার মতো মনে হতো, আবার কখনো কখনো মনে হতো যেন তার পায়ের সেই নির্দিষ্ট অংশটা কেউ খুব বাজেভাবে পুড়িয়ে দিচ্ছে। এক তীব্র জ্বালাপোড়া অনুভব করতেন তিনি, যা সহ্য করা ছিল অত্যন্ত কষ্টকর এবং বেদনাদায়ক। এ কারণেই যখন তার সাথে এমন কিছু ঘটত বা ব্যথার তীব্রতা বেড়ে যেত, তিনি সাথে সাথে তার সেই চাচাকে ফোন করতেন। এরপর সেই চাচা ফোন থেকে কিছু আমল বলে দিতেন। আশ্চর্যজনকভাবে এর কিছুদিন পরেই মরিয়ম সত্যি আরাম পেতেন। এগুলো সব তার চোখের সামনে ঘটা বাস্তব ঘটনা। এর বাহিরেও আরো একটি ঘটনা ঘটেছিল, যা মরিয়মকে এটা ভাবতে বাধ্য করেছিল যে তার চাচা যা কিছু বলছেন তা কোথাও না কোথাও একদম ধ্রুব সত্য। এই সবকিছুর মধ্যে তার শ্বশুরবাড়িতে, অর্থাৎ তিনি বর্তমানে যেখানে বসবাস করছিলেন, সেখানে প্রায় কিছু ভিন্ন গোষ্ঠীর মানুষ বাস করতেন। তারা খুব ঘন ঘন আসতেন। তাদের মধ্যে একজন দলনেত্রী ছিল, যার নাম ছিল তারামন। যার নাম ছিল তারামন। এই তারাইয়ের সাথে মরিয়মের কথাবার্তা হতো এবং তারামন মরিয়মকে খুব পছন্দ করতেন। একদিন কথায় কথায় মরিয়ম তারামনকে তার পায়ের সমস্যার কথা জানান এবং তার সেই ক্ষত বিক্ষত পা দেখান। তারামন সেই ক্ষত দেখেন। তখন তিনি ঠিক এই কথাই বলেন যা মরিয়মের চাচা বলেছিলেন। পা দেখে তারামন বলেন, যেহেতু বাড়ির বউ খুব ভালো এবং দেখতে খুব সুন্দরী, তাই হিংসা বা হিস্সা থেকে কেউ তার উপরে বান মেরেছে। আমি আমার তরফ থেকে কিছু করার চেষ্টা করছি। হতে পারে কোনো খারাপ নজরের কারণে এমনটা হয়েছে। আমি চেষ্টা করব যাতে তুমি সুস্থ হয়ে ওঠো, কিন্তু আমি কোনো নিশ্চয়তা দিচ্ছি না। আমি আমার সাধ্যমতো যা পারি তাই করব। এরপর তুমি একটা ভালো রুকাইয়া করিয়ে নিও। মরিয়ম এই কথাগুলো তার শাশুড়িকে জানিয়েছিলেন, কিন্তু তার শাশুড়ি এ ধরনের জিনিস একদমই বিশ্বাস করতেন না। তিনি সেই মুহূর্তেও একই কথা বলেন, এসব বিশ্বাস করার কোনো মানে হয় না। 2021 সাল শুরু হয়ে যায়। দেখতে দেখতে সেই বছরের অর্ধেক সময় বা 6 মাস পার হয়ে যায়। তার চাচা তাকে নিয়মিত সাহায্য করে যাচ্ছিলেন। দেখতে দেখতে জুন মাস 2021 সাল আসে। তখন মরিয়ম এবং তার স্বামী সন্তান নেওয়ার পরিকল্পনা করেন। যে কোনো পরিবারে যখন প্রথম সন্তান আসার খবর আসে, তখন সেটা খুশির বন্যা বইয়ে দেয়। পরিবারের প্রতিটি সদস্য আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। এখানে তার পরিবারের, বিশেষ করে তার স্বামীর সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। ধীরে ধীরে মরিয়ম এবং তার স্বামীর মধ্যে প্রচণ্ড ঝগড়াঝাটি বা অশান্তি শুরু হয়ে যায়। খুব ছোটখাটো বা তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে লঙ্কাকাণ্ড বেঁধে যেত। শুরুতেই ঝগড়াগুলো কিছুটা কম ছিল, কিন্তু সময়ের সাথে সাথে তা বাড়তে থাকে এবং একসময় তা অত্যন্ত ভয়ানক রূপ ধারণ করে। ঝগড়াগুলো এতটাই হিংস্র বা ভয়ানক হতো যে কোনো সাধারণ মানুষ তা কল্পনাও করতে পারবে না। বাইরের কোনো মানুষ যদি তাদের এই অবস্থা দেখত, তবে তাদের মনে হতো যে এই স্বামী স্ত্রী একে অপরের জন্ম জন্মান্তরের শত্রু। এই সব কিছুর মধ্যে একদিন মরিয়ম যখন নিজের পক্ষে কথা বলার চেষ্টা করছিলেন, তখন তার স্বামী তাকে মারধর পর্যন্ত করেন। মরিয়ম এই পুরো ঘটনার কথা তার পরিবারকে জানান, কারণ যতক্ষণ পর্যন্ত ঝগড়া মুখের কথা বা তর্কের মধ্যে সীমাবদ্ধ থাকে, ততক্ষণ পর্যন্ত সেটাকে স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায়। রাগের মাথায় বা তর্কের খাতে যে কোনো মানুষই তর্ক করতে পারে, কিন্তু যখনই গায়ে হাত তোলার প্রসঙ্গ আসে, তখন সেটা একটা বড় ধরনের হিংস্রতা হয়ে দাঁড়ায়। আর এরপর আর কোনো মানুষেরই পিছনে ফিরে তাকানো উচিত নয়। মরিয়মও ঠিক তাই করলেন। তিনি তার মাকে সবকিছু খুলে বললেন। তখন মরিয়ম 3 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এই পরিস্থিতিতে তার মা তাকে শ্বশুরবাড়িতে রাখা নিরাপদ মনে করলেন না এবং তাকে নিজেদের কাছে, অর্থাৎ বাবার বাড়ি বা বাপের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসলেন।
এখন মরিয়ম তার মায়ের কাছে থাকেন। এখানে আসার পর তার সাথে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে শুরু করলো। ডাক্তাররা তাকে ডেলিভারির জন্য যে সমস্ত ডেট দিয়েছিল তা ছিল 2022 সালের ফেব্রুয়ারি মাস। এই পুরো সময়টা তিনি তার মায়ের সাথে নিজের বাড়িতে থাকছিলেন। কিন্তু এখানে থাকার সময় তিনি এক অদ্ভুত অনুভূতি অনুভব করতে শুরু করলেন। রাতে যখন তিনি ঘুমোতে যেতেন তখন তার মনে হতো ঘরে অন্য কারো উপস্থিতি আছে। তার মনে হতো যেন চারিপাশে কেউ একজন আছে, এমন কেউ যে তাকে বিরক্ত করতে চায় বা তার ক্ষতি করতে চায়। তার মনে হতো সেই অদৃশ্য শক্তিটি চায় না যে তার সন্তান এই পৃথিবীতে আসুক, অথবা সে চায় যে মরিয়ম নিজেই এই পৃথিবী থেকে বিদায় নিক। এই সবকিছুর পাশাপাশি মরিয়ম আরও একটি ভয়ানক বিষয় লক্ষ্য করলেন। তিনি অনুভব করলেন যে তার পেটের ভেতর থাকা বাচ্চাটি নড়াচড়া বন্ধ করে দিচ্ছে। মাঝে মাঝে তার মনে হতো যেন বাচ্চাটার শরীরে কোনো প্রাণ নেই। আর একজন গর্ভবতী মায়ের জন্য এই বিষয়টি কোনোভাবেই স্বাভাবিক বলে গণ্য করা যায় না। এসব আতঙ্কের কথা তিনি তার মায়ের সাথে শেয়ার করতেন। তার মা কিছু আমল করে সমস্যা সমাধানের চেষ্টা করতেন। এছাড়া মরিয়ম অনেক আওয়াজ শুনতে পেতেন বা যে উপস্থিতি অনুভব করতেন তার মনে হতো সেগুলো মূলত ঘরের বাহিরে বা চারিপাশে ঘটছে। ঘরের ভেতর ঢুকে কেউ তাকে সরাসরি বিরক্ত করতে পারছিল না, তবে পেটের বাচ্চার নড়াচড়া বন্ধ হয়ে যাওয়াটা একদমই স্বাভাবিক ছিল না। এই বিষয়টা তাদের সবাইকে খুব ভাবিয়ে তুলছিল। এর পাশাপাশি মরিয়মের পায়ের সেই পুরনো সমস্যাও তাকে নতুন করে ভোগাতে শুরু করে। মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে মরিয়ম। কষ্টগুলো তাকে দিশাহারা করে তোলে। এসব কষ্টের কথা তিনি তার স্বামীর সাথেও শেয়ার করতে পারছিলেন না। শ্বশুরবাড়ির কারো সাথে তার যোগাযোগ ছিল না। স্বামী এই দুঃসময়ে তার কোনো খোঁজ খবরও নিচ্ছিলেন না। শেষ পর্যন্ত নিজের সব সুখ দুঃখের কথা তিনি তার মা ছাড়া আর কাকেই বা বলবেন। হঠাৎ করে এক রাতে তার ফেসিয়াল প্যারালাইসিস বা মুখমণ্ডল অবশ হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে। মানে তার মুখের এক পাশে পুরোপুরি অবশ বা প্যারালাইজড হয়ে যায়। এ সময় সমস্যাগুলো পাহাড় সমান হয়ে দাঁড়িয়েছিল এবং তাদের দুশ্চিন্তার কোনো শেষ ছিল না। আর দেরি না করে তার মা তাকে হসপিটালে নিয়ে যান। সেখানে তার ট্রিটমেন্ট শুরু হয়। এর সাথে মরিয়মের মা চাইছিলেন তার পেটে যে বাচ্চাটি আছে তাকে অপারেশন করে এক্ষুনি বের করে নেওয়া হোক। কারণ মরিয়ম এমনিতেই মানসিকভাবে খুবই বিপর্যস্ত ছিলেন এবং শারীরিকভাবেও তিনি খুব কষ্টে ছিলেন। তার উপর মাঝে মাঝেই তার মনে হতো বাচ্চা নড়াচড়া করছে না। তাই মরিয়মের মা ডাক্তারকে অনুরোধ করলেন বাচ্চাটি প্রসব করিয়ে দেওয়ার জন্য। কিন্তু তখন তার ডেলিভারির তারিখ ছিল ফেব্রুয়ারি মাসে, আর তখন চলছিল ডিসেম্বর মাস। ওই হসপিটালে একজন ডাক্তার ছিলেন যার নাম ছিল শাহিদা। মরিয়মের মা তাকেই এই অনুরোধ করেছিলেন, কিন্তু ডাক্তার শাহিদা তাদের এই প্রস্তাবে রাজি হননি। তিনি মানা করে দেন। তিনি বলেন বাচ্চার ডেলিভারির জন্য এখনো অনেক সময় বাকি আছে, এত তাড়াতাড়ি ডেলিভারি করানো উচিত হবে না। এতে মা এবং বাচ্চা উভয়ই ক্ষতিগ্রস্ত হতে পারে, কোনো বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে। ডাক্তারের পরামর্শ মেনে নিয়ে মরিয়মের মা রাজি হয়ে যান। অল্প কিছুদিনের চিকিৎসাতেই মরিয়মের ফেসিয়াল প্যারালাইসিস কিছুটা ভালো হয়ে যায় এবং তিনি রিকভার করেন। এরপর তাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বাড়িতে আসার পর মোটামুটি স্বাভাবিকভাবে আরও কিছুটা সময় কাটে। প্রায় আধা বা পৌনে 1 মাসের মতো সময় কেটেছে। হঠাৎ একদিন তিনি বুঝতে পারলেন যে তার পেটের বাচ্চাটি নড়াচড়া একদম বন্ধ করে দিয়েছে। এর আগে যা মাঝে মাঝে হতো এখন তা স্থায়ীভাবে মনে হচ্ছিল। তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর একটি অত্যন্ত মর্মান্তিক খবর পান তারা। তার পেটের বাচ্চাটি আর বেঁচে নেই। এই খবরটি ছিল অত্যন্ত হৃদয় বিদারক। এটা তাকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে দিয়েছিল। এই কঠিন সময়ে একজন নারীর তার স্বামীকে সবচেয়ে বেশি প্রয়োজন। তার স্বামী তার পাশে থাকা তো দূরের কথা, তাদের মধ্যে কথাবার্তাও হচ্ছিল না, যার ফলে তিনি তার এই তীব্র শোক কারোর সাথে ভাগ করে নিতে পারেননি। জানুয়ারি 9, 2022 সেদিন তার মৃত সন্তান প্রসব করানো হয়। কিন্তু এরপর হসপিটালে থাকাকালীন তিনি যা দেখলেন তা ছিল আরো ভয়ানক। তিনি তখনও হসপিটালেই ছিলেন, ঘুমননি, সম্পূর্ণ জেগে চোখ খোলা। তিনি একদম একা ছিলেন। এক অদ্ভুত গা ছমছমে পরিবেশ ছিল সেই রাতে। হঠাৎ তিনি লক্ষ্য করলেন কালো চাদর পরা 4 জন মহিলা তার কাছে আসলেন। সেই মহিলারা দেখতে অত্যন্ত অদ্ভুত। তারা মরিয়মের কাছে এসে তার বাচ্চাটিকে চাইছিল।
তিনি তাদের স্পষ্ট করে কিছু বলার চেষ্টা করছিলেন। সেই মহিলারা তার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। হঠাৎ করেই তারা আবার চলে যেতে শুরু করে। কিন্তু ঠিক সেই মুহূর্তে ওই 4 জনের মধ্যে একজন মহিলা হঠাৎ করে চোখের পলকে একটি বেড়ালে পরিণত হয়। মরিয়ম তার নিজের চোখের সামনে অবিশ্বাস্য দৃশ্যটি দেখছিলেন। তিনি বুঝতে পারছিলেন না তিনি আসলে সজ্ঞানে আছেন নাকি নেই। এই সব কিছুর পর মরিয়মকে হসপিটাল থেকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু বাড়িতে ফেরার পরেও এই বিষয়গুলো তার পিছু ছাড়ল না। এই মহিলাদের দেখতে পাওয়া, তাদের উপস্থিতি অনুভব করা, এসব এখন খুব ঘন ঘন হতে থাকে। এসব ঘটনার প্রেক্ষিতে যখন মরিয়মের মা তাদের প্রতিবেশীদের সাথে এই বিষয়গুলো শেয়ার করেন, তখন প্রতিবেশীদের কয়েকজন ছিলেন যারা কয়েকজন হুজুর বা তান্ত্রিককে চিনতেন। তাদের সাথে যোগাযোগ করা হয়। মরিয়মের ব্যবহারের কিছু জিনিস, কাপড় তাদের দিয়ে দেওয়া হয়। যখন তাদের সাথে কথা হয়, তখন সেখান থেকে যে ব্যাপারটি বেরিয়ে আসে তা শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না। তারা জানান মরিয়মকে মেরে ফেলার জন্যই এই বান মারা হয়েছে। তার যে বাচ্চাটি ছিল তাকে পৃথিবীতে আসার আগেই মেরে ফেলার জন্য বান মারা হয়েছিল। তন্ত্রশাস্ত্রে এটাকে বলে গর্ভঘাত। মরিয়মের সাথে এটাই হয়েছিল, আর এ কারণে তার বাচ্চা পৃথিবীতে আসতে পারেনি। কিন্তু এখানেই সবকিছু শেষ হয়নি। মরিয়মের নিজের উপরও এই মরণবাণ প্রয়োগ করা হয়েছিল। এই কারণেই তিনি এত শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। এর বাহিরেও মরিয়ম আরও একটি তথ্য দিয়েছিলেন। যখন তিনি হসপিটালে ভর্তি ছিলেন, তখন তার মা তার সাথে শেয়ার করেছিলেন। হসপিটালের কিছু মানুষ বলা বলি করত, সবাই নয়, কিন্তু কিছু মানুষ বলতো যে ওই মেয়েটার পেছনে সবসময় 4 জন মহিলা দাঁড়িয়ে থাকে, খুব অদ্ভুত ভঙ্গিতে, খুব ভয়ানক লাগে। মরিয়ম এই কথাগুলো বিশ্বাস করতে পারছিলেন, কারণ তিনি নিজেও খোলা চোখে একই দৃশ্য দেখেছিলেন। এরপর আরো কিছু সময় কেটে যায়। মরিয়ম শারীরিকভাবে কিছুটা সুস্থ হয়ে ওঠেন। মরিয়মের সেই চাচা, যিনি প্রথম থেকেই তাকে সাহায্য করছিলেন, তিনি তাদের জানান যে মরিয়মের বিয়ের অনুষ্ঠানের পর থেকেই তাকে বান মারার চেষ্টা করা হয়েছিল। হয়তো তারা মরিয়মকেও ঠিক একইভাবে মারতে চেয়েছিল, যেভাবে বাচ্চাটিকে মেরে ফেলা হয়েছে। তারপর মরিয়মকে তার চাচার কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছু আমল করানো হয়। তারপর থেকে ওই মহিলাগুলোকে দেখার বিষয়টি বন্ধ হয়ে গেছিল। কিন্তু কোথাও না কোথাও আজও তিনি পুরোপুরি সুস্থ বা ঠিক নেই। কিছু না কিছু সমস্যা তার লেগেই আছে। বেশিরভাগ সমস্যাই তার মনে হয় সেই বান মারার কারণেই হচ্ছে। হয়তো কোনো প্যারানর্মাল ব্যাপার আছে, যার জন্য এই সমস্যাগুলো চাইলেও সমাধান করা যাচ্ছিল না। যদিও মরিয়ম এখন তার স্বামীর সাথে থাকতে শুরু করেছেন, কিন্তু পরিস্থিতি কোথাও না কোথাও আজও আগের মতোই রয়ে গেছে। আজও তাদের মধ্যে ঝগড়া, মারামারি, অশান্তি লেগেই থাকে। এর পাশাপাশি মরিয়ম শারীরিকভাবেও এখনো সাফার করেন। সেই অদ্ভুত ছায়াগুলো শ্বশুরবাড়িতে ফিরে যাবার পরেও আবার অনুভব করতে শুরু করেন। প্রিয় লিসনার, এই ছিল আমার আজকের ঘটনা। এই বলে ঘটনাটি শেষ করেছেন রাসেল। তিনি সংগ্রহ করেছেন এই ঘটনাটি। আর ঘটনাটি কার সেটা আপনারা শুনলেন প্রথমে। আমরা আশা করব ঘটনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা শুনেছেন। একটু প্রিসাইজ করে লেখা যেত হয়তো, বাট ওকে, আপনারা যে কোনো মন্তব্যই কমেন্ট সেকশনে লিখতে পারেন। একটা চমৎকার এপিসোড আজকে হলো। অনেকেই হয়তো পছন্দ করেছেন, অনেকেই পছন্দ করেননি। আমি শুধুমাত্র এটুকু বলবো, যারা পছন্দ করেছেন, যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আমাদের ভূত এফএম নাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ঘটনা। আশা করছি এই ঘটনাটি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। এবং আমরা কিন্তু এপিসোডের শেষ ঘন্টায় আমাদের একজন গেস্টকে রেখেছি। তার নাম জাকারিয়া ভাই। আপনারা হয়তো ইতিমধ্যেই তার এপিসোড শুনেছেন। জাকারিয়া ভাই একজন বিশেষ ব্যক্তি, যিনি প্যারানর্মাল বিষয় নিয়ে কিছুটা রিসার্চ করেছেন। আমরা আজকেও জাকারিয়া ভাইয়ের কাছে যাব। তার আগে আপনাদেরকে আরও ঘটনা শোনাতে চাই। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা এখন চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। ইমেলটি যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম সাদ ভাই, আমি আশরাফুল ইসলাম অনিক। আমার বাসা ঝিনাইদহ জেলাতে। এক্স্যাক্ট ঠিকানা বলছি না, কারণ যদি ঘটনাটি সিলেক্ট হয় তখন এটা শুনে অনেকেই উৎসুক, আগ্রহ, ভয়াবহতার কারণ হতে পারে।
আশা করি আপনি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া একটা সত্য ঘটনা, যেটা আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি। এর সাথে যুক্ত আছে আমার আরও কিছু বন্ধু, সবুজ, হৃদয় এবং মামুন। ঘটনাটা শীতের শেষ পর্যায়ে ঘটা। তখন আমরা সদ্য ইউটিউবিং শুরু করেছি। আমাদের চ্যানেলের কন্টেন্ট ক্রিয়েটিং থেকে শুরু করে সব আমি নিজে করতাম। তখন মানসম্পন্ন, অর্থাৎ পাবলিক পছন্দ করবে এমন কন্টেন্ট আইডিয়ার অভাবে ভুগছিলাম। আমরা সিদ্ধান্ত নিলাম আমরা ভৌতিক জায়গাগুলো ঘুরে দেখব, সাথে ওই সমস্ত জায়গায় মানুষের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো মুখে শোনাবো। বন্ধুদের আইডিয়াটা জানানোর পর সবাই একেবারে রাজি হয়ে গেল। তখন এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটার আসলে ছিল না। আমরা ঠিক করলাম প্রথমে নিজের জেলাতে কিছু ভৌতিক জায়গা ঘুরে দেখব, তারপর যদি তেমন রেসপন্স পাই তাহলে জেলার বাহিরে আমরা পা বাড়াবো। তারপর মামুন একটা জায়গার আইডিয়া দিল, যেটা আমাদের এলাকা থেকে মোটামুটি 10 থেকে 12 কিলোমিটার দূরে। সে ছিল এক জমিদার বাড়ি, যেটা আনুমানিক 100 থেকে 150 বছর যাবৎ খালি পড়ে আছে। লোকমুখে শোনা যায় 100 বছর পূর্বে এই বাড়িতে ওই এলাকার তৎকালীন জমিদার থাকত, যারা পরে কোনো কারণে সেখান থেকে চলে যায়। সেই বাড়ির সামনে দিয়ে সন্ধ্যার পরে তো দূরের কথা, ভর দুপুরেও কেউ একা যেতে পারে না। অনেক কথা শোনা যেত। কেউ বলতো বাচ্চার কান্নার আওয়াজ পায়, কেউ বলতো বাড়িতে হাঁটা চলার আওয়াজ পায়, কত কি। মামুনের কাছে জায়গার কথা শুনে ঠিক করলাম পরদিন দুপুরে আমরা সেই জায়গার উদ্দেশ্যে রওনা দেব। যেই ভাবনা সেই কাজ। পরদিন ঠিক 2টোর পর আমরা 4 জন একত্রিত হয়ে গাড়িতে চড়ে রওনা দিলাম সেই বাড়ির উদ্দেশ্যে। সেই বাড়ির সামনে গিয়ে পৌঁছালাম আনুমানিক 3:30-এ। এবার বাড়ির একটু বর্ণনা দেই। বাড়িটার মেইন দালানটা হলো দোতলা বিশিষ্ট। সেই বাড়ির সাথে লাগোয়া ছিল লম্বা একটা রুমের মতো একতলা বিশিষ্ট ঘর, যেটাতে হয়তো তারা তাদের গরু ছাগল রাখত। বাড়ির পেছনের দিকে ছিল মানুষের চলাচলের রাস্তা। বাড়িটার একেবারে সোজা বরাবর কিছুটা দূরে ছিল তাদের রান্নাঘর এবং তার পাশে ছিল তাদের হয়তো তৎকালীন সময়ের বাথরুম। বাড়িটা পুরো 4 কোণাভাবে সাজানো ছিল, যেমন এক মাথায় মেইন দালান, ডান পাশে গোয়ালঘর, আর এক মাথায় রান্নাঘর, বাথরুম, বাম পাশের বেড়া। পরে এলাকাবাসীরা দেওয়াল নির্মাণ করে পুরো বাড়িটাকে আটকে দিয়েছে। বাড়িতে ঢোকার কোনো রাস্তাই খোলা রাখেনি। ভালো কথা, ওই জমিদার বাড়ির পাশে একটা নতুন বাড়ি হয়েছে, যেখানে একটা পরিবার থাকে, কিন্তু পাশের বাড়ির পেছনের সাইডে জমিদার বাড়িটা, যার কারণে পাশাপাশি থাকলেও তারা ভুল করেও জমিদার বাড়ির দিকে আসে না। তো যখন আমরা গেলাম তখন রাস্তা পুরো ফাঁকা। আমরা বাড়ির চারিপাশে ঘোরাঘুরি শুরু করলাম। কোন দিক দিয়ে ঢুকবো সেটা ভাবছিলাম। শুধু যেই বাড়িটা হয়েছে সেই সাইডে যাচ্ছিলাম না, কারণ আমরা জানতাম নতুন বাড়িটার সাইড দিয়ে ঢোকার কোনো রাস্তা থাকবে না। এটা শিওর ছিলাম, কারণ কেউ জেনে বুঝে ওই বাড়িতে ঢোকার চেষ্টা করবে না। আমরা গোয়ালঘরের সাইডে যেতেই দেখি গোয়ালঘরের একটা জানালা ভাঙা, যেখান দিয়ে ইজিলি যে কেউ ঢুকতে পারবে। যখন ভাবলাম হয়তো কেউ এখানে আসা যাওয়া করে, তখন ভাবলাম হয়তো কেউ এখানে আসা যাওয়া করে, তাই জায়গাটা এরকম করা। আমরা 7-5 না ভেবে গোয়ালঘরের ওই জানালা দিয়ে ঢুকে পড়লাম। ঢোকার সাথে সাথে গোয়ালঘর থেকে কিছু বাদুড় উড়ে ঘরের বাইরে চলে গেল। গোয়ালঘরের অবস্থা দেখে বোঝা যাচ্ছিল এখানে কেউ মনে হয় কয়েক বছরেও ঢোকেনি। আমি পুরো গোয়ালঘরে একটা জিনিস আবিষ্কার করলাম। আমি পুরো গোয়ালঘরে একটা জিনিস দেখে মুগ্ধ হচ্ছিলাম, দেওয়ালে করা কারুকার্য। আমরা গোয়ালঘরটা পার করলাম। আমি গোয়ালঘর পার করেই উঠোনের মাঝখানে এসে দাঁড়িয়ে বাড়িটার চারিদিকের একটা ফুটেজ নিচ্ছি। ঠিক তখনই আমার শরীরটা হঠাৎ করে ভার হয়ে গেল। মনে হচ্ছে আমার শরীরের ওজন হঠাৎ বেড়ে গেছে। আমি ভাবলাম সকালে ফুটবল প্র্যাকটিস করেছি, রেস্ট নেওয়ার কথা যখন, তখন এই জায়গায় আসলাম। হয়তো শরীর দুর্বল হওয়ার কারণে আমি এরকম ফিল করছি। একটা জিনিস বলে রাখি, আমি ছোট থাকতে হাফিজি মাদ্রাসায় পড়েছি এবং আমার একটা বড় সমস্যা ছিল, আমি জিনেদের উপস্থিতি উপলব্ধি করতে পারতাম। অনেকভাবে অনেক জিন আমাকে দেখা দিয়েছে, অনেকভাবে ভয়ও দেখিয়েছে। সেগুলো নিয়ে অনেক ঘটনা আছে, অন্য কোনো দিন বলবো। তো আমি উঠোনের মাঝে দাঁড়িয়ে পুরো বাড়িটার ফুটেজ নিচ্ছিলাম, আর সবুজ মেইন দালানটার বাহিরের দৃশ্যের ফুটেজ নিচ্ছিল ফোনের ক্যামেরা দিয়ে। মামুন রান্নাঘরের দিকটা দেখছিল। ঠিক তখনই হৃদয় গোয়ালঘরের দরজার সামনে থেকে দাঁড়িয়ে আমাকে ডাক দিয়ে বলল, অনেক, আমরা বের হই। কেন, কি হয়েছে?
জায়গাটা ভালো লাগছে না, চল যাই। আরে পাগল, আসলাম মাত্র, দাঁড়া কয়েকটা শট নেই। মানুষের কাছে ঘটনা শুনে সেটার ফুটেজ নিয়ে তারপর যাব। লাগবে না, কিছুই করতে হবে না, তুই চল রে বাপ। আচ্ছা কি হয়েছে বলবি তো? তোরা সবাই যখন গোয়ালঘর থেকে বের হলি তখন আমি গোয়ালঘরে ছিলাম, প্যান্টে বালু লেগেছিল, সেটা ঝাড়ছিলাম। বের হবার সময় দেখলাম রান্নাঘর থেকে একটা বিশাল কালো অবয়ব, যেটা দেখতে একটা বাচ্চার মতো, তোর পেছন দিয়ে এক দৌড় দিয়ে বড় ঘরটাতে চলে গেল, আর কেমন যেন ধোয়ার মতো মিশে গেল। আমার বুঝতে বাকি রইল না আমার শরীর ভার হওয়ার কারণ কি। আমি হৃদয়কে আমার সাইডের কথা না বলে বললাম, আচ্ছা তাহলে তুই রাস্তার সামনে মুদি দোকানে গিয়ে বস, আমি আসছি। তখন হৃদয় আমরা যেদিক দিয়ে ঢুকলাম সেদিক দিয়ে বের হয়ে গেল। আমি আবারও বলছি, আমরা যে ভাঙা জানালা দিয়ে ঢুকেছি সেদিক দিয়েই হৃদয় বেরিয়ে গেল। কথাটা দ্বিতীয়বার কেন বললাম একটু পরেই বুঝতে পারবেন। তখন আমি একটা স্বার্থপরের মতো কাজ করি, সেটা হলো আমি খারাপ কিছু ইঙ্গিত পেয়েও, এমনকি হৃদয়ের মুখ থেকে কিছুটা শুনেও মামুন সবুজকে কিছুই জানালাম না, কারণ আমি জানতাম ওরা ভয় পাবে আর ওরা ভিডিও করতে চাইবে না। তখন আমি এতটা ভিডিওর নেশায় পড়ে গেছিলাম যে কোনো বিপদের তোয়াক্কা না করে আমি মামুন সবুজকে বললাম, হৃদয়ের শরীর ভালো লাগছে না, ও বাহিরে দাঁড়াচ্ছে, আমাদের ভিডিও করতে বলল, যেটার জন্য আমি খুবই দুঃখিত, যদিও এর মাসুল আমাকে একাই দিতে হয়েছে। আমার বন্ধুদের কিছুই হয়নি আলহামদুলিল্লাহ। তারপর শুরু হয় ভিডিও করা। আমরা গোয়ালঘর, রান্নাঘর এবং বাথরুমের বিভিন্ন শট নিলাম। আমরা মেইন দালানের নিচে যখন ঢুকলাম তখনও দেখলাম বাদুড় উঠছে, পাখি আছে, কিন্তু বারবার আমার চোখ আটকে যাচ্ছিল সেই বাড়ির দেওয়ালে করা কারুকার্যগুলোতে, যেগুলো আমি গোয়ালঘরের দেওয়ালেও দেখেছি। নিচতলায় মূলত দুটো রুম ছিল, আর একেবারে বাম পাশে ছিল সিঁড়ি উপরে ওঠার, যেটার দরজা আটকানো ছিল, আর সিঁড়ির নিচে ছিল একটা সিঁড়িঘর যেটার দরজা খোলা থাকতো। তড়িৎভাবে দেরি না করে দরজা খুলে ঢুকে পড়লাম আমি আর সবুজ। মামুন বাহিরে দাঁড়িয়ে ফুটেজ নিচ্ছিল, সবুজের হাতে ছিল ক্যামেরা, আর আমি ক্যামেরার সামনে থেকে বিস্তারিত সামনে থাকা জিনিসগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো সিঁড়ির নিচে সেই ছোট্ট রুমে ঢুকে আমরা দেখলাম মাটির কয়েকটা বড় বড় হাঁড়ি আছে, যেগুলো আমরা ঢাকনা সরিয়ে দেখার চেষ্টা করি ভেতরে কি আছে। দেখলাম পুরনো আমলের বাচ্চাদের খেলনার কিছু পুতুল, আরও অনেক কিছু, যেমন লাল শাড়ির বড় একটা টুকরো, যেটা হয়তো পুতুলকে পরাতো। তখন আমাদের আগ্রহ আরও চরম লেভেলে চলে যায়। উপরে মানে মেইন দালানের দোতলায় উঠতে হবে। অ্যাট এনি কস্ট আমরা উপরে ওঠার পদ্ধতি খুঁজতে লাগলাম। তখন সবুজ গোয়ালঘরের সামনে থেকে এসে আমাদের যা বলল তা হলো, আমি একজন একজন করে ঘাড়ে করে উঁচু করব তোমাদের, আর তোমরা ছাদে উঠবে, দুজন উঠে আমাকে হাত ধরে টেনে তুলবে। একটা কথা বলে রাখি, সবুজ আমাদের ভেতরে সবচেয়ে লম্বা ছিল, কিন্তু সমস্যা হলো আমাদের, যেটা সবুজ বলল, আমরা উঠতে পারবো কিন্তু নামতে পারবো না, কারণ নিচে জঙ্গল এবং উপর থেকে লাফ দেওয়াটা ঠিক হবে না, উচ্চতা অনেক বেশি। আমাদের আগ্রহ চরম পর্যায়ে পৌঁছেছিল যে আমি বললাম, আরে আগে তো উপরে উঠে পড়, নামার ব্যবস্থা পরে করব। ঠিক তখনই জমিদার বাড়ির পাশে করা সেই নতুন বাড়ির ছাদে সেই বাড়ির মুরব্বি উঠে একটু সন্ধ্যা হবার আগে আবহাওয়া উপভোগ করতে হয়তো উঠেছিল। জমিদার বাড়ি থেকে কিচিরমিচির আওয়াজ শুনে বাড়ির পেছনের দিকে আসেন এবং আমাদের দেখে চিৎকার করে বলেন, এই তোরা কারা রে, জানের মায়া নেই তোদের? তখন আমি একটু মিথ্যার আশ্রয় নিলাম, আন্টি আমরা ঢাকা থেকে এসেছি, পুরাতন জায়গাগুলো একটু ভিডিও করে দেখব, সমস্যা নেই, আমরা বের হয়ে যাব। আমি একথা বলার পর দেখলাম আন্টি আর কোনো কথা না বলে চুপচাপ একটা কালো মুখ নিয়ে চলে গেলেন। আন্টি চলে যাবার পর সবুজ পূর্বের প্ল্যান মতো আমাকে আর মামুনকে একে একে করে উঁচু করে উপরে উঠালো। পরে সবুজকে আমরা হাত ধরে টেনে তুলি। আমরা গোয়ালঘরের ছাদ থেকে দোতলায় রিডিং টপকে উঠে গেলাম। দোতলাতে সেম নিচের মতো দুইটা রুম, আর একেবারে বাম পাশে সিঁড়ি, এটা দিয়ে নামা যায় নিচে। আমরা উপরের ভিডিও ফুটেজ নিলাম, মামুন তার ফোন দিয়ে আর সবুজ ক্যামেরা দিয়ে, আর আমি আমার ফোন দিয়ে। সবাই দেওয়ালের কারুকার্য আর দেওয়াল থেকে বের হওয়া গাছের শিকড়ের ফুটেজ নিচ্ছি। তখনই আমাদের মনে হলো কেউ একজন আমার পেছন দিক থেকে দৌড়ে সিঁড়ির দিকে চলে গেল। আমি তৎক্ষণাৎ পেছনে তাকাই আর দেখি কেউ নেই। আমার ডান পাশে সবুজ আর বাম পাশে মামুন দাঁড়িয়েছিল, কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছিলাম কেউ দৌড় মেরেছে। তো আমি 7-5 না ভেবে একাই শ্রীঘরের দিকে যাই এবং অন্ধকারের ভেতর ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে কিছু দেখার ব্যর্থ
ব্যর্থ চেষ্টা করি। পরে সব ফুটেজ নেওয়া শেষ হতে হতে তখন অলরেডি মাগরিবের সময় পার হয়ে গেছে। আমরা বের হওয়ার সিদ্ধান্ত নেই। অবাক করা ব্যাপার তখনই ঘটে। গোয়াল ঘরের যে জানালা দিয়ে আমরা ঢুকেছিলাম, বের হওয়ার সময় গোয়াল ঘরে গিয়ে দেখি প্রতিটা জানালায় এত মজবুত লোহা দিয়ে আটকানো, একটা বেড়ালেরও সেখান দিয়ে বের হওয়া সম্ভব না। শুধু একটা জানালা না, ওইখানে থাকা প্রতিটি জানালা একই রকম অবস্থায়। আমরা বের হওয়ার জন্য রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। পুরো গোয়ালঘর তন্ন তন্ন করে খুঁজেও আমাদের হাতটা বের করার মতো কোনো সিচুয়েশন আমরা গোয়ালঘরে পেলাম না। আমরা ফোন দিলাম হৃদয়কে আর বললাম, তুই যে দিক দিয়ে বের হয়েছিলি সেই রাস্তাটা দেখিয়ে দিয়ে যেত। তখন হৃদয় এমন একটা হাসি মাখা মুখ নিয়ে আসে যে আমরা বের হতে পারছি না। এবার হৃদয় এসে যখন দেখতে গেল সে কোন দিক দিয়ে বের হয়েছে, এসে হাত ঢোকার মতো একটা জানালাও সে দেখতে পেল না। এবার আমরা কিছুটা ভয় পাই আর ভাবতে থাকি আমাদের বের হওয়া হবে কিনা। পরে আমরা উঁচু প্রাচীর টপকে দিয়ে বের হই সেই সবুজের ঘাড়ে পা দিয়ে, এবং শেষমেশ আমরা সবুজের হাত ধরে টেনে তুলি। ভিডিওর পরে সব ঠিকঠাক ছিল 3 থেকে 5 দিনের মতো। পরে শীতের রাতে আমাদের এক সিনিয়র ভাই রকি ওনার সাথে এক জায়গায় ব্যাডমিন্টন খেলতে যাই। আসতে আসতে রীতিমতো রাত 1টার বেশি বেজে যায়। তো আসার সময় আমাদের বাজার থেকে দুজনকে দুদিকে রাস্তা ধরতে হবে। রকি ভাই যাবে ডান দিকে, আমাকে যেতে হবে বামে। প্রায় 1 কিলোমিটার পর্যন্ত রাস্তা হেঁটে পাড়ি দিতে হবে, কারণ রাত বিরাতে কোনো গাড়ি পাওয়া যাবে না। আর যে রাস্তাটা আমি পাড়ি দেব সেটা ছিল মহাসড়ক। আর বাজার থেকে আমাদের বাসায় যেতে হলে রাস্তার পাশে দুটো ভয়ঙ্কর জায়গা পড়ে। গরু ছাগল জবাই দেওয়ার একটা জায়গা, যেটাকে আমরা গরু কাটা বলি, আর একটি কবরস্থান। আমি প্রায় রাত 11টা থেকে 12টার ভেতর চলাচল করতাম, কিন্তু এত রাতে এত বেশি চলাচল করা হয়নি। ভয় লাগছিল, কিন্তু সেই ভয়কে নিজের উপর চেকে বসতে দিচ্ছিলাম না। 1 প্যাকেট নাটি বিস্কিট কিনলাম এবং দোকানে হেডফোন লাগিয়ে ফুল ভলিউমে গান ছেড়ে দিয়ে ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে হাঁটা শুরু করলাম। কিছু দূর যাবার পর ঠিক গরু কাটার সেই জায়গা বরাবর আসার পরেই আমার কানে কেমন যেন একটা চলার পায়ের আওয়াজ শুনতে পেলাম। একটা ব্যাপার বলে রাখি, ইয়ারফোন যেহেতু কানে ছিল, রাস্তায় চলাচলরত 1-2 যে ট্রাক ছিল সেগুলোর আওয়াজ আমি শুনতে পাচ্ছিলাম না। কিন্তু সেই ইয়ারফোনের সাউন্ডের ভেতর দিয়ে আমি কোনো মানুষের স্পষ্ট চলাচলের আওয়াজ শুনছি, যা একেবারে অসম্ভব। বুঝতে বাকি রইল না আমার হাতে বিস্কিট আছে, হয়তো কোনো পিশাচ আমার পেছনে লেগেছে। আমি 2টো বিস্কিট রাস্তায় ফেলে আবার হাঁটা শুরু করলাম। খুব পেছনে তাকাতে ইচ্ছা করছিল, একবার ভাবছিলাম পেছনে তাকাবো, কিন্তু যেহেতু এসব জিনিস সম্পর্কে টুকটাক ধারণা আছে, জানতাম পেছনে তাকালে বিপদ বাড়বে, তাই সোজা হাঁটতে শুরু করলাম। একটা বাস বা একটা ট্রাক আসবে, আর ওইটা লাইটের আলোতে আমি আন্দাজ করতে পারবো পেছনে কেউ আছে কিনা। কারণ পেছন থেকে বাস আসলে আপনারা যদি দাঁড়িয়ে থাকেন তাহলে তার ছায়া সামনে পড়বে। বলতে না বলতেই হঠাৎ বুঝতে পারছিলাম পেছন থেকে একটা ট্রাক আসছে। ভালো করে লাইটের আলোতে দেখলাম কেউ নেই। এবার আমার ভয়ের মাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করলো। আমি হাঁটার গতি বাড়াতে শুরু করলাম, কিন্তু তখনও আমার ইয়ারফোনের আওয়াজ ভেদ করে কোনো কিছু চলার আওয়াজ শুনছিলাম। কবরস্থান পর্যন্ত আসার পর আল্লাহর নাম নিয়ে ভো দৌড় দিলাম বাসার উদ্দেশ্যে। যদিও হেঁটে যেতে সময় লাগে 4 থেকে 5 মিনিট, কিন্তু আমি এই মেন্টাল টর্চার আর সহ্য করতে পারছিলাম না, তাই দৌড় দিলাম। বাসায় কাউকে কোনো কিছু না জানিয়ে চুপচাপ খেয়ে শুয়ে পড়ি। তখন আমার সাথে আমার ফুফাতো ভাইয়ের ছেলে ঘুমতো। ওর নাম ছিল সামিত। সেই রাতের পর আমার সব সময় মনে হতো কেউ আমাকে দেখছে, নতবা কেউ আমাকে ফলো করছে, নতবা কেউ হয়তো লুকিয়ে আমার কথা শুনছে। তার 2 দিন পর আমি আমার বাসার ছাদে দাঁড়িয়ে আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। তখন আমাদের বাসার ছাদে পিলারের রড বের করা ছিল, মানে কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়নি। কথা বলতে বলতে হঠাৎ সেই রডগুলো বের হয়েছিল। সেই রডগুলো বাতাস হলে যেমন কোনো কিছু নড়াচড়া করে তেমনি ভাবে নড়াচড়া করছিল। কিন্তু অবাক করা বিষয়, আমার বাসার পেছনে নারিকেল গাছ, মেহগুনি গাছ স্থির দাঁড়িয়ে আছে। আমি যেমন স্পষ্ট ভয় পাই, অপর প্রান্তে আমার গার্লফ্রেন্ডও ভয় পায় আর আমাকে বারবার নিচে নামতে বলে। কিন্তু আমি একটু সাহস করে বলি, যদি এই জায়গায় আমি বাদে অন্য কোনো অশরীরই থাকে তাহলে সে যেন আমাকে জানান দেয়, আমি কোনো ক্ষতি করতে আসিনি আপনাদের। তখন 2-3 সেকেন্ডের জন্য রডগুলোর নড়াচড়া কমে গেল, আর তীব্র বিকট আওয়াজে রড আবারও নড়াচড়া শুরু করলো। এই ঘটনার পুরো সময়টা আমার গার্লফ্রেন্ড আমার ফোন কলের লাইনেই ছিল এবং সে নিজেও সব শুনতে পেয়েছিল। পরে আমি ভয়ে চিৎকার দিয়ে নিচে নেমে আম্মু আব্বুর রুমের সামনে এসে অজ্ঞান হয়ে যাই।
পানি দিয়ে আমার জ্ঞান ফেরানো হয়। শরীরে প্রচুর জ্বর নিয়ে আমি ওই দিন ঘুমিয়ে পড়ি। ঘটনা এখানে শেষ হলো না, এখনো একটা টুইস্ট বাকি। মধ্যরাত আনুমানিক 2-2:30 বাজে। তখন ঘুমটা হঠাৎ ভেঙে যায়। চোখ খুলেছি, কিন্তু হাত পা নাড়াতে পারছি না, মুখ নাড়াতে পারছি না, শরীরে কোনো অনুভূতি নেই। আমি তখন জিন্দা লাশের মতো শুধু শুয়ে আছি। ঠিক তখনই দেখলাম আমার রুমের দরজা লাগানো, তবু সেই দরজার ভেতর দিয়ে একটা ছোট্ট কালো জামা পরা চেহারা বোঝা যাচ্ছে। কিন্তু সে আলতো পায়ে আমার দিকে হেঁটে আসছে। আমি ভয়ে ঘেমে একাকার হয়ে গেলাম। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। মনে হচ্ছিল আজই হয়তো আমার শেষ দিন। মায়ের মুখটা চোখের সামনে ভাসছিল, আর ভাবছিলাম মাকে ছেড়ে চলে যেতে হবে আমার। ঠিক তখনই বাচ্চা মেয়েটা আমার কানের কাছে তার মুখ নিয়ে আসলো। আমি চোখ বন্ধ করে ফেলি। সে আমার কানের কাছে এসে বলল, তুই কিভাবে বাঁচিস আমি দেখব। এই বলে সে আবার অন্ধকার দরজা ভেদ করে চলে গেল। আমি আল্লাহ বলে চিৎকার দিয়ে উঠলাম, আর আম্মু চলে আসলেন। আমার রুমে এসে আমাকে দেখে আম্মু ভয় পেয়ে যান। আমি ঘেমে পুরো গোসল করে ফেলেছি। ঘুম ভাঙে আমার যখন সকালে, তখন আমি পুরোটা সুস্থ, কিন্তু খুব ভারী মনে হচ্ছিল নিজেকে। আমি ঘুম থেকে ওঠার পরে দেখলাম আম্মু কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আম্মু, কোথাও যাও? যাবো এক জায়গায়, তুই যাবি আমার সাথে? এখন কেমন লাগে তোর? শরীরটা ভার হয়ে আছে, মনে হচ্ছে কেউ শেকল গলায় ঝুলিয়ে দিয়েছে। কেমন যেন মাথাটা ঝিনঝিন ব্যথা করছে। আচ্ছা চল, রেডি হয়ে নে। না, আমি কোনো কবিরাজের কাছে যাব না আম্মু। আম্মু কিন্তু একবারের জন্য উল্লেখ করেনি তিনি কোথায় যাবেন। আরও একটা মজার ব্যাপার, আমি না বলার পর আমি মনে মনে ভাবছিলাম আমি না বললাম কেন, আমি যাব। কিন্তু পরক্ষণের ভেতরেই একটা অজানা কিছু বলে উঠল, না, তুই যাবি না। আমি কিছুক্ষণ চুপ থেকে অনেকটা শরীরের সব শক্তি খাটিয়ে বললাম, আমি রেডি হচ্ছি। তখন আমাকে একজন কবিরাজের কাছে নিয়ে যাওয়া হলো। আমাদের জেলায় উনি খুবই পরিচিত একজন মুখ, সবাই চেনেন। তো ওনার কাছে যাওয়ার আগ পর্যন্ত আমার মস্তিষ্ক আমার শরীরের সাথে যে কতটা যুদ্ধ করেছে, ওনার বাসা পর্যন্ত যেতে সেটা আমি পেয়েছি। কিছুটা ধারণা দেই, মনে হচ্ছিল আমার পা কেউ টেনে ধরে আছে। পা ফেলতে কষ্ট হচ্ছিল, শরীরের সব শক্তি চলে যাচ্ছিল, চোখ খোলা ছিল, কিন্তু সামনে সবকিছু ঝাপসা দেখছিলাম। ব্রেন দিয়ে কোনো কিছু ধরতে পারছিলাম না। অনেকটা নিজের সাথে যুদ্ধ করে ওনার বাড়ি পর্যন্ত পৌঁছালাম। আমি বসলাম। উনি বললেন, কি সমস্যা? চোখে ঝাপসা দেখছি, মাথা প্রচুর ব্যথা করছে, শরীর ভার হয়ে আছে। দূর, তোমাকে জিজ্ঞাসা করেছি। আমি একটু অবাক হয়ে ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকালাম, কেউ তো নেই। আমার দিকে ইশারা করে বলল, আরে তোমাকেই বলছি, মানে তোমার ভেতরে যে আছে তাকে। তাও কিছু বুঝলাম না। তারপর কবিরাজ একটা কিছু পরে আমার গায়ে ফু দিলেন। আমার চোখ তখন বন্ধ হয়ে গেছিল। পরে আমার চোখ বন্ধ হয়ে যায় আর আমি সেন্সলেস হয়ে যাই। পরের ঘটনাটি আম্মুর কাছ থেকে শোনা। আম্মু যেভাবে বলেছেন সেভাবেই বলছি। তুই অজ্ঞান হয়ে যাবার পর কবিরাজ তোকে বসালো, দেওয়ালের দিকে হেলান দিয়ে বসালো। তারপর তোকে বলল চোখ খুলতে। তুই চোখ খুলতে চাসনি। পরে কবিরাজ বলল যে এই ছেলেকে বিরক্ত করার কারণ কি? তখন সে বলল, আমার নাম তাসকাতুন। আমি 134 বছর যাবত এই বাড়ির ভেতরে থাকি। ওই বাড়িতে একটা মেয়ের অসুখ হয়ে মারা যায়, তারপর ওই বাড়ি থেকে সবাই চলে যায়। তখন থেকেই আমি ওই ছোট্ট বাচ্চার রূপ ধরে ওখানে থাকি, কিন্তু ওরা আমার ঘরটাকে নোংরা করে দিয়েছে। আমি ছাড়বো না। কবিরাজ চোখের ইশারায় জিজ্ঞাসা করলো আম্মুকে কোথায় গিয়েছিলাম জানে কিনা। আম্মু কিছুই জানে না। আম্মু না করলো। পরে কবিরাজ বলল, আচ্ছা যা হবার হোক, আর তুই ওকে মাফ করে দে, বিরক্ত করিস না, ছেড়ে দে। আমি চলে যাব, তবে ওকে একটা শিক্ষা দিয়ে যাব। ওকে মেরে ফেললেও শিক্ষা হবে না, ও ভয় পায় না, ওকে ভয় পাওয়াবো। কবিরাজ বললেন, ক্ষমা মহৎ গুণ, তো সৃষ্টিকর্তা আল্লাহকে ভয় কর। তুই নিজে থেকে না গেলে আমি কিন্তু ব্যবস্থা নিতে বাধ্য হব। তুই আমার কিছুই করতে পারবি না। এরপর কবিরাজ তেল পড়া আর পানি পড়া তোর শরীরে ছিটিয়ে দেয়। কি যেন দোয়া পড়ছিলেন তিনি, আর তুই ছটফট করছিলি। এর কিছুক্ষণ পর তুই থেমে গেলি, আর কবিরাজ বলল, এখন আর কোনো সমস্যা নেই, জিনটাকে মেরে ফেলেছি, ওর জ্ঞান আসলে ঠিক হয়ে যাবে। যাই হোক, এর 2 ঘন্টা পরেই আমার হুঁশ আসে। অনেকটা হালকা ফিল করলাম, শরীরে প্রচণ্ড ব্যথা। আমার হুঁশ আসা পর্যন্ত আমরা কবিরাজের বাসাতেই ছিলাম, এবং আমার পাশে আম্মু বসেছিল। অপেক্ষা করছিলাম। আমার জ্ঞান ফেরার পরে কবিরাজ বলেছিলেন, জিনটাও শরীরে ছিল গতকাল থেকে, কিন্তু ওর উপরে তেমন কাবু করতে পারেনি। কারণ কি? কারণ ও এই জিন নিয়ে ঘুমিয়েছে।
এই পর্যন্ত এসেছে, এটা জানার পরেও সে কিছু করেনি। সে জানত ওর মৃত্যু নিশ্চিত। একটা কথা বলে রাখি, উনি জিন সংক্রান্ত সমস্যাগুলো জিনকে বাঁচিয়ে রাখেন না, কারণ উনি ভাবেন এগুলো পরে ওনার ক্ষতি করতে পারে। তখন আম্মু মাদ্রাসায় পড়ার সময় ঘটে যাওয়া কিছু ঘটনার বর্ণনা করার পর কবিরাজ বলেন ওর নিজের নফসের উপর যথেষ্ট কন্ট্রোল আছে, মহান আল্লাহ ওকে বাঁচিয়ে রাখুন। পরে কবিরাজের কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে আসি। আল্লাহর রহমতে তার পর থেকে ওই বিষয় নিয়ে আর কোনো সমস্যায় পড়তে হয়নি। এখন সুস্থ আছি। ভালো থাকবেন সাদ ভাই। যদি ঘটনাটি সিলেক্ট হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমার কাছে আরো ঘটনা আছে, সময়ের অভাবে লিখতে পারছি না। 3 দিন সময় লাগলো এটা লিখে শেষ করতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। এই বলে তিনি তার লেখা শেষ করেছেন। যদি ঘটনাটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন এবং ঘটনাটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তার আগে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, আপনাদের জন্য কিন্তু রয়েছে দারুণ একটি সারপ্রাইজ। কেন বলছি? কারণ আমরা আপনাদের ঘটনাগুলো নিয়ে শুরু করেছি বিশেষ গিফটের ব্যবস্থা। যেহেতু প্রতিদিন আমাদের এপিসোডগুলো যায় এবং প্রতি সপ্তাহে যার ঘটনা সব থেকে ভালো হবে তাকে আমরা দিব বিশেষ গিফট। সেটা জানতে হলে চোখ রাখুন ভূত এফএম নাইটে। এবং আপনারা ইতিমধ্যেই জেনে থাকবেন, খুব রিসেন্টলি কিন্তু আমরা আমাদের একজন কেস নিয়ে শো শুরু করেছি। তার নাম হচ্ছে জাকারিয়া ভাই। জাকারিয়া ভাই প্যারানরমাল বিষয় নিয়ে বিশেষ গবেষণা চালিয়েছেন এবং তিনি প্যারানরমাল বিষয় সম্পর্কে অনেক কিছুই আপনাদেরকে বলতে পারবেন। আমরা সরাসরি জাকারিয়া ভাইয়ের কাছ থেকে জানতে পারি কোনটা প্যারানরমাল ঘটনা আর কোনটা সায়েন্টিফিক। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ঘটনা। আমরা এখন চলে যাব আরও একটি ঘটনায়। তো চলুন আমরা ঘটনা শুরু করি। আশা করছি এই ঘটনাটিও আপনাদের আনন্দ দিতে পারবে। ঘটনাটি আমাকে পাঠিয়েছেন রাসেল। তিনি ঠিক যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম সাদ ভাই, আমি রাসেল লিখছি খোকসা, কুষ্টিয়া থেকে। আশা করি আপনি ভালো আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমি আপনার একজন নিয়মিত শ্রোতা এবং বর্তমানে ভূত এফএম নাইট শুনছি আর এই ঘটনাটি লিখতে বসেছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ঘটনাটি আমার এলাকার বড় ভাইয়ের, যিনি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। ঘটনাটি তার কাছ থেকে শোনা। ঘটনাটি সম্পূর্ণ বাস্তব। আমি তার মতো করে উপস্থাপন করছি। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাওয়া যাক। আমি আজাদ, ছদ্মনাম। কুষ্টিয়া শহরে প্রায় 7 বছর ধরে আমি অ্যাম্বুলেন্স চালাচ্ছি। দিন হোক বা রাত, আমাকে লাশবাহী গাড়ি নিয়ে লাশকে পৌঁছে দিতে হয় তার গন্তব্যস্থলে। ঠিক এমনই একটা দিন। দিনটি ছিল শুক্রবার। সেদিন আমার অ্যাম্বুলেন্স ট্রিপ নিয়ে যাওয়ার কথা ছিল রাতে। আমিও আমার সহকারী হাবিব অপেক্ষা করছিলাম কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গের সামনে। হঠাৎ পোস্টমর্টমকৃত একটি লাশকে আমাদের সামনে আনা হলো। লাশটি ছিল সাদা কাফনে মোড়ানো। আমাদেরকে বলে দেওয়া হয়েছিল এটি সদ্য আত্মহত্যাকৃত একটি মেয়ের লাশ। লাশটিকে মাগুরা জেলার কোনো এক গ্রামে, কারণবশত সেই গ্রামের নামটি উল্লেখ করছি না, সেখানে পৌঁছে দিতে হবে। আমরা সব স্বাভাবিকভাবে নিয়েছিলাম। কিছুক্ষণ পর আমরা জিজ্ঞাসা করলাম, আচ্ছা, লাশের সাথে যাবে কে? তখন লাশের সাথে থাকা লাশের 2 জন বান্ধবী ছিল। একজন যেতে চাইল, কিন্তু আশ্চর্যজনকভাবে আরেকজন তার হাত চেপে ধরে বলল, আমরা অন্য গাড়িতে যাই, লাশ লাশের মতোই যাক, আমরা পেছনে পেছনে আছি অ্যাম্বুলেন্সের। আমি 7-5 না ভেবেই হ্যাঁ বলে দিলাম। তারপর ওদের থেকে ভাড়া মিটিয়ে লাশটিকে গাড়িতে উঠালাম। রাত তখন প্রায় 12:30। ভাড়া মিটিয়ে লাশটিকে গাড়িতে উঠালাম। আমি গাড়ি চালাচ্ছি, আমার অ্যাসিস্ট্যান্ট পাশের সিটে বসে আছে। প্রথম 30 মিনিট আমাদের সাথে তেমন কোনো সমস্যা হয়নি, সব কিছুই ঠিকঠাকই ছিল। সমস্যাটা শুরু হয় যখন আমরা শেখপাড়া ইবি রোডে উঠি। আমরা হাইওয়ে ধরে যাচ্ছিলাম। এমনিতে তখন বর্ষাকাল, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। চারিদিকের আবহাওয়া শীতল, কিন্তু পরিবেশটা কেমন একটা নিস্তব্ধ। রাত তখন প্রায় 1টা বেজে গেছে। বৃষ্টির জন্য রাস্তাও প্রায় জনমানব শূন্য। হঠাৎ হঠাৎ কিছু ট্রাক বা গাড়ি যাওয়া আসা করছে। মিনিট 5 পরে আমার অ্যাসিস্ট্যান্ট হাবিব আমাকে বলল, ওস্তাদ,
গাড়ির ভেতর থেকে কেমন যেন কোঙ্কানির আওয়াজ আসছে। আমি ওকে বললাম, নেশাপানি করে এসেছিস? কই, আমি তো কিছু শুনতে পাচ্ছি না। এই কথা বুঝিয়ে ওকে ভয় থেকে সরিয়ে আনলাম। আমি 7 বছরে বহুবার অ্যাম্বুলেন্স চালাতে গিয়ে ছোটখাটো ঘটনার সম্মুখীন হয়েছি, তাই আমি জানি এগুলো স্বাভাবিক ব্যাপার। তাই আমিও স্বাভাবিকভাবেই নিলাম। কিন্তু তখনও এই গাড়িতে আমি কোনো আওয়াজ শুনতে পাইনি। কিছুক্ষণ পর হাবিব আবার বলে উঠল, ওস্তাদ, ওস্তাদ, গাড়ির ভেতর থেকে বিনিয়ে বিনিয়ে কান্নার আওয়াজ আসছে। তখন আমি গাড়ির স্পিড কমিয়ে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করলাম, কিন্তু এবারও কিছু শুনতে পেলাম না। আমি ভেবেই নিলাম আমার অ্যাসিস্ট্যান্ট হয়তো নেশাপানি করেছে, যার জন্য এরকম ভুলভাল কথা বলছে। আমি ওকে রাগ করে বললাম, তুই ঘুমিয়ে যা, কাল তোর পানিশমেন্ট হবে। মহাজনকে বলে কাল থেকে আমার সাথে আর তোকে নেব না, একাই গাড়ি চালাবো। হাবিব জানালাটা একটু খুলে চোখ বন্ধ করে ঘুমিয়ে গেল। আমি তখন শেখপাড়া ছেড়ে ঝিনাইদহ হাইওয়েতে উঠেছি। ঠিক কিছুক্ষণ পরেই আমি অনুভব করলাম আমার গাড়িটা কেমন যেন ভার ভার হয়ে আসছে। মনে হচ্ছে গাড়ির পেছনে প্রায় 10-12 জন বসে আছে। আমি তখনও বিষয়টাকে তেমন আমলে নেইনি। আমি ড্রাইভিং করছি আমার মতো করেই। হঠাৎ আমি অনুভব করলাম আমার গাড়ির ছাদের উপর কে যেন জোরে জোরে থাবা দিচ্ছে বারবার, আর মাঝে মাঝে নখ দিয়ে আঁচড় কাটছে। আমার মনে হচ্ছিল কুকুর বা বিড়াল বা এই জাতীয় কোনো কিছু গাড়ির ছাদে ক্রমাগত থাবা দিচ্ছে। পেছন থেকে নারী স্বরে কিছু কণ্ঠস্বর মাঝে মাঝে হেসে উঠছে। আমি প্রথমে ভাবলাম এটা হয়তো আমার হ্যালুসিনেশন বা মনের ভুল, কিন্তু না, আমার ভুলকে ভুল প্রমাণ করে দিল পেছন থেকে আসা একটা আর্তনাদ। কান্নার একটা শব্দ আমি স্পষ্ট শুনতে পেয়েছিলাম, এমন একটা শব্দ যেন কোনো মেয়েকে কেউ নির্মমভাবে অত্যাচার করছে। তখন আমার আর বুঝতে বাকি রইল না হাবিব এতক্ষণ যা বলছিল সবই সত্যি। আমাদের সাথে হয়তো ভয়ানক কিছু ঘটতে চলেছে। আমি যত সূরা জানি সব পড়তে শুরু করলাম। হাবিব তখন ঘুমে মগ্ন, ও এমনিতেই ভীতু, আর ভয় পাবে বলে ওকে আর ডাকিনি। মিনিট 5 পর আমি অনুভব করলাম আমার গাড়ির পেছনের ডালাটা খোলা এবং সেটি বাড়ি খাচ্ছে বারবার। আমি তৎক্ষণাৎ গাড়িটা সাইড করলাম। আমি হাবিবকে দ্রুত ডেকে তুললাম এবং হাবিবকে বিষয়টা দেখার জন্য পেছনে নিয়ে গেলাম। এরপর আমরা দেখলাম গাড়ির পেছনের ডালাটা সম্পূর্ণ খোলা আর লাশটা সাদা কাফনে মোড়ানো। কিন্তু আশ্চর্যজনক ও ভয়ানক ব্যাপার হচ্ছে লাশটা অস্বাভাবিকভাবে শুয়েছিল না। দেখে মনে হচ্ছিল একপাশে কাত হয়ে শুয়ে আছে। সাধারণত কোনো কাফনে মোড়ানোর সময় লাশকে চিৎ করে শুইয়ে দেওয়া হয়। এসব দেখার পর হাবিব অনেক ভয় পাচ্ছিল। আমি ওকে আশ্বাস দিয়ে বললাম, আরে হয়তো কোনো ঝাঁকুনিতে এমন হয়েছে, চল দুজন ধরে ঠিক করে দেই। ঠিক করতে গিয়ে আমরা দেখি লাশের কাফনের কিট খোলা এবং একটা মাংস পচা দুর্গন্ধ আসছে লাশ থেকে। আমি আগ্রহ নিয়ে লাশের কাফনটা একটু সরালাম। এরপর আমি যা দেখলাম তা ছিল সত্যিই ভয়ঙ্কর। আমি দেখলাম লাশটার রক্তবর্ণ চেহারা, কাটা নাক, আর 2 চোয়াল থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। আর লাশটা বড় বড় চোখে তাকিয়ে আছে, চোখ দুটো সম্পূর্ণ লাল। এটা দেখার পর আমি আর হাবিব নিজেকে স্থির রাখতে পারলাম না। লাশ থেকে দূরে সরে আসলাম। ওভাবেই ডালাটা কোনো মতে লাগিয়ে দেই। স্পিডে গাড়ি চালানো শুরু করলাম। পেছন থেকে প্রচুর শব্দ আসছে, মনে হচ্ছে পৈশাচিক কোনো কিছু গাড়ির ভেতর ধস্তাধস্তি করছে। হাবিব ভয় কান্না শুরু করেছে। ততক্ষণে আমি যত সূরা পারি সব পড়ছি, আল্লাহকে ডাকছি। একটা সময় সব কিছু থামলো। আমরা মাগুরা জেলায় প্রবেশ করলাম। লাশের বাড়ির একজনকে ফোন দিয়ে লোকেশন জেনে নিলাম। তখন মোটামুটি আর কোনো সমস্যা হয়নি। লোকেশন মোতাবেক লাশটাকে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিয়ে দুজন প্রশান্তির নিঃশ্বাস ছাড়লাম। কি ভাবছেন, ঘটনা শেষ? না, ঘটনা এখান থেকেই শুরু। ঘটনাটা এখানে শেষ হয়ে গেলে পারত, কিন্তু আমাদের সামনে যে এখনো অনেক বড় ধাক্কা অপেক্ষা করছে তাকে জানত। রাত তখন 3টা। লাশের বাড়ির লোকজনকে রাস্তায় ঘটা ঘটনাগুলো জানালাম না। তাদের থেকে ভাড়া নিয়ে একজনকে বললাম, ভাই, রাত তো অনেক হয়েছে, অন্ধকারও বেশি, এই গ্রামের রাস্তাও তেমন ভালো চিনি না, সহজ শর্টকাট একটা রাস্তা বলুন না, যাতে সহজে মাগুরা হাইওয়েতে উঠতে পারি।
তিনি একটা পথ দেখিয়ে দিলেন। আমরা সেই পথ ধরে এগোলাম। সেই শর্টকাট রাস্তায় উঠতে মাঝে কয়েকটা গ্রাম পড়ত। আমরাও সেভাবে এগোচ্ছি। ঠিক কয়েকটি গ্রামের মাঝে এসে আমার একটু ঘুম পাচ্ছিল। পাশে হাবিব ঘুমোচ্ছে, ওকে ডেকে তুললাম। আমরা সবসময় যাত্রাপথে চায়ের একটা ফ্লাক্স রাখি যাতে ঘুম না পায়। দুজন মিলিয়ে রাস্তার একপাশে গাড়ি সাইড করে গাড়ির ভেতরেই চা খাচ্ছি। এসব ঘটনা মাথায় তখনও চলছে। আমরা ভাবছিলাম হয়তো আর কিছু ঘটবে না, বেঁচে গেছি। এই নিয়ে কথোপকথন হচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই একটা বৃদ্ধা মহিলা ও একটা ছোট বাচ্চা মেয়ে আমাদের গাড়ির গ্লাসে কড়া নাড়ল। আমি প্রথমে হাবিবকে খুলতে নিষেধ করলাম, কিন্তু বৃদ্ধা ও ছোট মেয়েটা বারবার কড়া নাড়াতে একটা পর্যায়ে গ্লাসটা খুলতে বাধ্য হলাম। তখন সেই বৃদ্ধা বলল, তার ছেলে নাকি খুব অসুস্থ, এটা নাকি তার নাতনি, তার ছেলে মাগুরা সরকারি হসপিটালে ভর্তি। এ কথা শোনার পরে নাকি সে রাতে রওনা দিয়েছে। দ্রুত না গেলে তার ছেলেকে নাকি সে পাবে না। এটা বলেই সে কান্নায় ভেঙে পড়ল। বলা বাহুল্য, বৃদ্ধর পরনে ছিল সাদা ও হালকা সংমিশ্রণে একটা শাড়ি, হাতে ছিল একটা পুটলি, আর ছোট মেয়েটার পরনে ছিল লাল জামা। গ্রামের বাচ্চা মেয়েরা যেরকম জামা পরে ঠিক সেরকম। আমি তাদেরকে বললাম, দেখুন, এটা লাশবাহী অ্যাম্বুলেন্স, আর মাত্রই একটা লাশকে নামিয়ে আসলাম তার বাড়িতে। আপনারা এই গাড়িতে যেতে পারবেন না। কিন্তু বৃদ্ধা মানতে নারাজ। কোনোভাবেই আমাদের ছাড়বেন না, তিনি যে কোনো মূল্যেই যাবেন। পাশ থেকে হাবিব বলে উঠল, ওস্তাদ, নিয়ে যাই। যেহেতু আমরা ওই দিকেই যাচ্ছি, হাইওয়েতে উঠব, নামিয়ে দিয়ে চলে যাব। আমিও সম্মতি দিয়ে গাড়িতে জায়গা করে দিলাম। মনে মনে চিন্তা করলাম, ভালোই হয়েছে, এমনিতেও যা সব ঘটছে আমাদের সাথে, এরপরে আবার রাস্তাঘাট কিছুই চিনি না, কেউ থাকলে ভালোই হয়, শুনে নেওয়া যাবে। কিছু দূর যাবার পর আমি অনুভব করলাম গাড়িটা আবার কেমন যেন ভার হয়ে আসছে। গ্রামের মেঠো রাস্তায় ড্রাইভিং করতে একটু সমস্যা হচ্ছিল। কিছু দূর যাবার পর আমি আমার লুকিং গ্লাস দিয়ে খেয়াল করলাম আমার গাড়ির পেছনে বেশ কিছু শিয়াল বা কুকুর এই জাতীয় প্রাণী আমাদের পিছু নিয়েছে। তাদের নখ দেখে মনে হচ্ছিল ওরা হিংস্র। গাড়ি থামালেই আমাদের গাড়ির উপর আক্রমণ করবে। কিছুক্ষণ পর আমি অনুভব করলাম আমার গাড়ির স্পিড একেবারেই লো, খুব আস্তে আস্তে চলছে। আমি আল্লাহকে স্মরণ করছি আর ড্রাইভিং করছি। চারিদিকে ঘন অন্ধকার, গাড়ির হেডলাইটের আলোতে এই পথ দেখে চলতে হচ্ছিল। এক পর্যায়ে সেই প্রাণীগুলোকে আর দেখতে পেলাম না। হঠাৎ গায়ে ঝাঁকুনি দিয়ে উঠল এবং আমি অনুভব করলাম আমার গাড়িটা কিছুক্ষণ মাটিতে, আবার কিছুক্ষণ শূন্যে ভাসছে। আমি সাথে সাথে ব্রেক করলাম। হাবিব তখনও ঘুমে বিভোর। আমি ভাবছি হয়তো আমারও একটু একটু ঘুম পাচ্ছে, তাই এমনটা হচ্ছে। কিন্তু আগেও তো কত গাড়ি চালিয়েছি, এমন তো কখনো হয়নি। তবে আজ কেন এমন হচ্ছে? নাকি ওই ঘটনাগুলোর পর সবকিছুই এমন লাগছে? এসব ভাবতে ভাবতে আবার গাড়িটা স্টার্ট করলাম। পেছনে সব কিছু নিশ্চুপ, কোনো সারা শব্দ নেই। এমন মনে হচ্ছে যেন পেছনে কেউ নেই। কিছুক্ষণ পর আমি ভাবতে শুরু করলাম, এত রাতেই নির্জন গ্রাম এলাকায় একটা বৃদ্ধা মহিলার সাথে ছোট্ট একটা বাচ্চা কিভাবে আসলো? আর যদি তার ছেলে অসুস্থ থাকে, তার সাথে অন্য কোনো লোকেরা কোথায়? এসব চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ বাচ্চা মেয়েটার চিৎকারের আওয়াজ পেছন থেকে ভেসে আসলো। হাবিবকে জলদি ঘুম থেকে উঠিয়ে পেছনের ডালা খুলতেই আমরা যা দেখলাম তা দেখে গায়ের লোম দাঁড়িয়ে গেল। হৃৎপিণ্ড বন্ধ হয়ে আসার মতো অবস্থা। আমরা দেখলাম সেই মেয়েটার লাশকে। আমরা যাকে মাত্র নামিয়ে আসলাম, সেই মেয়েটাই গাড়িতে বসে আছে বুড়ি রূপে। লাশটা চুল পাকা, চোখ রক্তবর্ণ, সেই মাংস পচা দুর্গন্ধ ভেসে আসছে বাতাসে। আর ওই জিনিসটা ওই বাচ্চা মেয়েটার গলা ছিঁড়ে হিংস্রভাবে তার রক্ত পান করছে। এসব আমাদের চোখের সামনেই ঘটছিল। আমরা হতভম্বের মতো তাকিয়েছিলাম, যেন পাথর হয়ে গেছি। আত্মা যেন বেরিয়ে আসছে। মনে হচ্ছিল আজই হয়তো জীবনের শেষ রাত। গলা দিয়ে শুধু আল্লাহ আল্লাহ শব্দটি বের হচ্ছিল। হাবিবারে সব দেখে নিজেকে ধরে রাখতে পারল না, জ্ঞান হারালো। আমি তখন কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। কাঁপছে শরীর। হাবিবকে ধরে গাড়িতে তুলে আল্লাহর নাম নিয়ে যত জোরে পারলাম গাড়ি ছুটালাম। কতদূর ড্রাইভ করেছি মনে নেই। কিছুক্ষণ পর আমাদের অ্যাম্বুলেন্সের
টায়ার একটা কিছুর সাথে লেগে ফেটে যায়। পেছন থেকে অদ্ভুত একটা ভাষায় কিছু শব্দ ভেসে আসছিল। আমি সেই শব্দের কোনো অর্থ বের করতে পারছিলাম না। হাবিবের মুখে দ্রুত পানি ছিটিয়ে ওকে জাগিয়ে দুজন মিলে পেছনের দিকে না তাকিয়ে অ্যাম্বুলেন্স রেখেই দৌড় শুরু করলাম। দুজন চিৎকার করছিলাম, কেউ আছেন, বাঁচান আমাদের, আমরা বিপদে পড়েছি। বলতে বলতে কখন যে একটি ক্ষেতের ভেতরে নেমে পড়েছি বুঝতেই পারিনি। ক্ষেতের ভেতরে পানি দেওয়া ছিল, দুজনের পা কাঁধায় মাখামাখি। চারিদিকে ঝিঝি পোকার ডাক এবং চাঁদের আবছা আলোতে সামনে তাকিয়ে দেখি একটা লম্বা কালো ছায়া আমাদের দুজনের দিকে এগিয়ে আসছে। এটা দেখার পর দৌড়তে যাব, তখন মনে হলো কাদার নিচ থেকে আমার পা কেউ টেনে ধরে রেখেছে। মুখ থুবড়ে ধানের জমিতে পড়ে গেলাম। হাবিব তখন পাগলের মতো এদিক ওদিক ছুটছে বাঁচার আশায়। আমার মনে হচ্ছে কি যেন আমার পা কাদার ভেতর থেকে টেনে নিয়ে যাচ্ছে। আমি আর সহ্য করতে না পেরে জ্ঞান হারালাম। তারপর আর কিছুই মনে নেই। জ্ঞান ফিরে দেখে আমি একটি হসপিটালের বেডে শুয়ে আছি। হাবিবও আমার পাশের বেডে শুয়ে। হাবিবের হাতটা ভেঙে গেছে। ওর জ্ঞান ফিরতেই আমি ওকে জিজ্ঞাসা করলাম, তুই কিভাবে এত আহত হলি? ও তখন আমাকে যা বলে আমি তা শুনে শিহরিত হলাম। ও আমাকে বলে, ওস্তাদ, আমি দেখলাম একটা বড় কালো ছায়া আপনাকে টেনে নিয়ে যাচ্ছে। তখন আমি পাগলের মতো বাঁচার জন্য দৌড়তে শুরু করলাম। একটা সরু আল ধরে দৌড়াচ্ছি। একটু সামনে গিয়ে দেখি সেই বুড়িরূপীর লাশটা সেখানে দাঁড়িয়ে আছে, সাথে সেই মেয়েটা আমাকে দেখে অবয়বটা হাসছে। আমার মনে হলো জিনিসটা আমাকে তুলে একটা ধাক্কা দিয়ে ফেলে দিল। এরপর আর কিছুই মনে নেই। পরে আমাদের সাথে থাকা স্থানীয় লোকেরা এসে জিজ্ঞাসা করলো কিভাবে আমাদের এই দুর্দশা হলো। আমরা বিষয়টা এড়িয়ে গেলাম, বললাম আমরা অ্যাক্সিডেন্ট করেছি, তাই এমন হয়েছে। তাদের ভাষ্য মতে আমাদের অ্যাম্বুলেন্সটা রাস্তার ধারে নাকি পড়েছিল, কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে কোনো টায়ারই পাংচার হয়নি। এমনকি আমাদের নাকি কোনো ধান খেতেই পাওয়া যায়নি। পাওয়া গেছে গাড়ি থেকে একটু দূরে বহু পুরনো শিমুল গাছের নিচে। তাহলে গতকাল যা ঘটেছিল সেটা কি মনের ভুল? এসব ভেবে কুষ্টিয়া থেকে ফিরে আসলাম। তারপর এক হুজুরের শরণাপন্ন হলাম। হুজুর আমাকে কিছু দোয়া ও পানি পড়া দিয়ে পরদিন আসতে বললেন এবং তার পালিত জিনদের সাহায্যে বিষয়টা পর্যবেক্ষণ করলেন। এরপর ফোন দিয়ে তার মাদ্রাসায় ডেকে বললেন, তোমাদের ভাগ্যকাল ভালো, বেঁচে গেছো। কাল তোমরা যে লাশটিকে নিয়ে গেছিলে সেটা ছিল একটা ব্ল্যাক ম্যাজিককৃত মেয়ের লাশ। আর যে বুড়ি আর ছোট্ট মেয়েটাকে দেখেছ, তারা ছিল দুটি খারাপরূপী শয়তান। ওরা মেয়েটির সাথেই থাকতো। মেয়েটি মারা যাবার পর ওরা একা হয়ে যায়। যেহেতু তোমাদের গাড়িতে এই মেয়েটিকে আনা হয়, তাই তোমাদের গাড়ির সাথে সাথে চলে আসে। জিন দুটি তোমাদের ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু ফজরের আজান পড়ে যাওয়ায় আর কিছু করতে পারেনি। রাস্তাতেও যা কিছু দেখেছ ওই জিন দুটিরই কাজ। এখনো তাদের প্রভাব আছে তোমাদের উপর। আমি একটা তাবিজ দিচ্ছি, কিছু আমল দিচ্ছি, মেনে চললে ইনশাল্লাহ আর কিছুই হবে না। এই বলে হুজুর থামলেন। পরবর্তীতে আমাদের সাথে আর তেমন কিছুই ঘটেনি, আলহামদুলিল্লাহ। এখন আমি নিজেই একটা অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে রেখেছি, নিজে আর বেশি একটা চালাই না। এই বলে উনি তার ঘটনা থামালেন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, তো এটাই ছিল ঘটনা। তো এই ছিল ঘটনা। কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি জানি না, হয়তো অনেক টাইপিং মিস্টেক হয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ঘটনাটি নিশ্চিতভাবে সত্য, কেননা আজাদ ভাইয়ের সাথেই এই ঘটনাটি ঘটেছে এবং ঘটনাটি তিনি আমাকে বলেছেন। তিনি যখন ঘটনাটি আমাকে বলেন তখন তার চোখে মুখে ছিল অন্যরকম এক ভয় আর বিস্ময়ের ছাপ। আসলে যার সাথে ঘটনা ঘটে সেই বোঝে কতটা ভয়ঙ্কর ছিল সেই মুহূর্তগুলো। ঘটনাটি ভালো লাগলে শেয়ার করবেন। আরও কিছু ঘটনা আছে আমার নিজের সাথে ঘটে যাওয়া, ঘটনা সিলেক্টেড হলে পাঠিয়ে দিব। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তার আগে আপনাদের সবাইকে বলে রাখছি, আপনার জীবনে অথবা আপনার জানা যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলে আপনারা একটি ইমেল পাবেন এবং সেই ইমেলেই আপনার জীবনে ঘটে যাওয়া অথবা আপনার পরিচিত কারো জীবনে ঘটে যাওয়া সেই ঘটনা আমাদেরকে পাঠাতে পারবেন। আমরা সেই ঘটনা পড়ে শোনাব এবং সেই সাথে আপনারা আমাদের পেজটাকে ফলো করে রাখবেন। আমাদের পেজের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা এখন সরাসরি চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়।
আমরা এখন সরাসরি আরো একটা ইমেলে চলে যাব। ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আমি শেখ জিসান। ঘটনাটি ঘটেছে ২০১৮ সালের দিকে। আমি তখন সবে এসএসসি এক্সাম দিয়ে ভ্যাকেশন কাটাচ্ছি। একদিন বিকালবেলা আম্মু কাঁথা সেলাই করছেন। আমি আম্মুর পাশে মাথা রেখে ফেসবুক দেখছি। আনুমানিক বিকাল ৫:৩০ হবে। এমন সময় আমার ফোনে একটা অপরিচিত টেক্সট আসে। একটা ফোন নাম্বারের সাথে ফেসবুক পাসওয়ার্ড শেয়ার করে কেউ একজন বলে, ভাইয়া আমি রূপা, আমি বাসা থেকে চলে এসেছি। আজকে আমি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। আপনি যেই হন না কেন আমার ফেসবুক অ্যাকাউন্টটা আপনাকে দিলাম। নিশ্চয়ই আমার পরিবার আমাকে অনেক খোঁজাখুঁজি করবে। তখন বলবেন আমি মারা গেছি, আমাকে যেন ক্ষমা করে দেয়। এরপর ফেসবুক অ্যাকাউন্টটা লকড হয়ে যায়। আমি আসলে কিছুই বুঝতে পারছিলাম না। একবার ভাবছি কেউ দুষ্টুমি করছে, আবার ভাবছি এসব নিয়ে কেউ দুষ্টুমি কেন করবে। মনে হচ্ছে যদি এমনটা সত্যি হয় তাহলে তো আমি ব্যক্তি হিসাবে একটা দায়িত্ব আছে। আমি ওই নাম্বারটাতে কল করি, কিন্তু পিক করছিল না। আমি একটা টেক্সট দেই, ফোনটা বন্ধ পাই। আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে মেয়েটি আমাকে কল দেয়। সেম রিকোয়েস্ট, ভাইয়া আমি অনেক দূরে চলে এসেছি, আমাকে বুঝিয়ে সময় নষ্ট না করে আমার একটু উপকার করুন। আমার মা বাবা আমাকে অনেক ভালোবাসেন, বাবাকে বলবেন যেন আমাকে ক্ষমা করে দেয়। মেয়েটা কাঁদছিল। আমি অনেক কষ্টে তার কথা বুঝতে পারছিলাম। আমার অনেক মায়া লাগছিল। আমি বুঝতে পারছিলাম না কি করা উচিত। আমি চিন্তা করলাম যে করেই হোক একটা সুযোগ নিয়ে মেয়েটাকে বোঝাতে হবে। ছোট্ট একটা সুযোগ, যদি মেয়েটা বেঁচে যায়। আমি শুধু হ্যাঁ হ্যাঁ করে বলছিলাম। মেয়েটি কাঁদতে কাঁদতে সম্ভবত ক্লান্ত হয়ে গেছিল। আমি এমন সময় বললাম, ঠিক আছে আপু, আপনি সুইসাইড করেন, কোনো সমস্যা নেই। আমি একবারও মানা করছি না, বাট আপনার বাবা তো আমাকে জিজ্ঞাসা করবেন আপনি কেন সুইসাইড করলেন। তখন আপনার বাবাকে কিছু না বললে অজানা একটা ধারণা নিয়ে সারা জীবন আপনার বাবা কষ্ট পাবেন। এটা কি ঠিক হবে? আমাকে জাস্ট ৫টা মিনিট টাইম দিন। কে আপনি? কেন মারা যেতে চাচ্ছেন? তখন মেয়েটি আরো কাঁদতে থাকে। সে বলে সে অনার্স ২য় বর্ষের ছাত্রী এবং আমার ইনবক্সে একটা ছেলের ছবি দিয়ে বলে ছেলেটির নাম সোহাগ। ফেসবুকে তাদের সম্পর্ক হয় এবং মেয়েটি ছেলেটিকে অসম্ভব ভালোবাসতো। ছেলেটি নাকি মেয়েটিকে ঠকিয়েছে। এর বেশি সে কিছু বলতে চায় না। এরপর কল কেটে দেয়। ঘড়িতে আনুমানিক রাত ১২:২০ বাজে। আমি মেয়েটিকে আবারও ট্রাই করি। কল পিক আপ করে মেয়েটি ধীর কণ্ঠে আমাকে বলছিল, আমার সময় নেই, আমি হয়তো আপনার বড় বোনের মতো হব। সে বলে সে অনার্স ২য় বর্ষের ছাত্রী এবং আমার ইনবক্সে একটা ছেলের ছবি দিয়ে বলে ছেলেটির নাম সোহাগ। ফেসবুকে তাদের সম্পর্ক হয় এবং মেয়েটি ছেলেটিকে অসম্ভব ভালোবাসতো। ছেলেটি নাকি মেয়েটিকে ঠকিয়েছে। এর বেশি সে কিছু বলতে চায় না। এরপর কল কেটে দেয়। ঘড়িতে আনুমানিক রাত ১২:২০। আমি মেয়েটিকে আবারও ট্রাই করি। কল পিক আপ করে। মেয়েটি ধীর কণ্ঠে আমাকে বলছিল, আমার সময় নেই, আমি হয়তো আপনার বড় বোনের মতো হব। এটা আমার অনুরোধ, বাবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিবেন। আমি বললাম, আপু আমি আপনার জন্য এখনো বাহিরে, আমার কথাটা শুনুন। মেয়েটি বলল, ও আপনাকে শুধু শুধু কষ্ট দিচ্ছি। আমি বললাম, আপনি প্লিজ বাসায় চলে যান। আমার কথা শেষে মেয়েটির লাস্ট টেক্সট দিল, আমার অপ্রত্যাশিত কিছুর জন্য কেউই দায়ী নয় এবং আপনিও না। আপনারা ভালো থাকবেন এবং একটা কথা বলতে চাই, কাউকে ভালোবেসে কখনো এভাবে কষ্ট দিতে নেই। আমাকে ক্ষমা করে দিবেন। খোদা হাফেজ। আমাকে কোনো সুযোগ না দিয়েই অ্যাকাউন্টটা আবারও ইনঅ্যাক্টিভ হয়ে যায়। আমি জাস্ট আশাহত হয়ে শুধুমাত্র টেক্সটটা দেখছিলাম। ঘটনা শুরু এরপর থেকেই। আমি একই কনস্ট্রেশন দিয়ে কথা বলছিলাম। ঘড়ির সময়, বাসায় ফেরার জন্য আম্মুর কল, কোনো কিছুই খেয়াল করিনি। বলে রাখা ভালো, আমার গ্রামের বাসায় যেতে মেইন রোড থেকে নেমে একটা কাঁচা রাস্তা ধরতে হয়। বাসার সামান্য কাছেই রাস্তাটা, একটু উঁচু এবং বাম সারিতে অনেকগুলো পুরনো তাল গাছ। একটু সামনেই আমার নানু বাড়ি এবং বাড়িটার শেষ দিকে একটা পারিবারিক কবরস্থান। তখন ঘড়িতে সময় প্রায় ১:১০। মেয়েটির অ্যাকাউন্ট ২৩ মিনিট ধরে ইনঅ্যাক্টিভ। আমি খেয়াল করি আমি রাস্তার একপাশে বড় একটা তাল গাছের পাশে বসে এবং টেক্সটগুলো আমি দেখছি। এমন সময় আমার পায়ে একটা ঢিল পড়ে। আমি ফোনের টর্চ অন করে দেখি একটা তাল মোচড়ানো, মোটামুটি বড়ই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই ভারী তালটা অনুযায়ী তেমন কোনো ব্যথাই আমি পাইনি।
এটা ভাবতে আমি বেশ কিছুটা সময় নেই। আমি আবারও টেক্সটগুলো দেখছিলাম। এরই মধ্যে আশেপাশে থেকে ছোট ছোট ঢিল পড়ার শব্দ পাই। মনে হচ্ছিল ঢিলগুলো একদম কাছে এসে পড়েছে, শরীরে লাগবে। আমার মন অনেক খারাপ ছিল। এগুলো আমি ভাবছিলামই না। ভাবছিলাম মেয়েটি কি বেঁচে আছে? এমন সময় কিছু একটা আমার মাথায় এসে পড়ে। মাথা থেকে মাটিতে পড়ার শব্দে আমি বুঝতে পারি। তখন সবকিছু কেমন যেন একদম নীরব হয়ে যায়। আমি আবারও টর্চটা অন করি। একটা ইটের অংশ। এবার একটু অবাক হয়ে যাই, কারণ এত ভারী একটা ইটের অংশ মাথায় পড়ল, অথচ সামান্য ব্যথাও পেলাম না। তাছাড়া আমি আগেই বলেছিলাম এটা কাঁচা রাস্তা, ইট আসবে কোত্থেকে? তখন ঘড়িতে একটা। আমি ভাবলাম বাসায় চলে যাই। যখনই আমি বাসায় যাওয়ার জন্য দাঁড়িয়েছি, তখনই তালগাছটা থেকে এক ঝাঁক বাদুড় আমার চারিপাশে উঠতে থাকে, একদম কাছে। আমার মনে হচ্ছিল ওরা যেন আমাকে ধরতে চায়। বাসায় সামান্য গাছ, আস্তে আস্তে উড়ে ওরা কোথায় যেন চলে গেল ওখান থেকে। 10 মিনিটের পথ আমার বাসায় যাওয়ার। আমি হাঁটছি, হঠাৎ মনে হলো আমি তো অ্যাকাউন্টটাতে তার কোনো পরিচিতদের খুঁজে পেতে পারি। আমি প্রোফাইলের ফ্রেন্ড লিস্ট দেখছি, হাঁটছি থেমে থেমে। এমন সময় হঠাৎ দুটো কুকুর ঝগড়া করছে একটা আর একটার সাথে। এমন একটা পরিবেশ, শুধু দেখলাম কুকুর দুটো প্রচন্ড স্পিডে দূর থেকে হঠাৎ আমার দিকে তেড়ে আসছে। কুকুরগুলো আমার সামনে এসে হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেল। একটা কুকুর মাটির রাস্তায় যদি প্রচন্ড জোরে দৌড়ে আসে, ধুলো উড়বে। আমি আমার ফোনের আলোতে স্পষ্ট ধুলো উঠতে দেখতে পাচ্ছিলাম। এবার আমি মোটামুটি ভয় পেয়ে যাই। বাসার দিকে দ্রুত হাঁটতে শুরু করলাম। নানুর বাসা ছেড়ে যখন ওই পারিবারিক প্রস্থানটা ক্রস করছিলাম, এমন সময় পেছন থেকে একটা বিড়ালের ডাক শুনতে পাই। বিড়ালটাকে আমি দেখিনি। আমার সাহস হয়নি পেছনে তাকানোর, কারণ বিড়ালটা কাঁদছিল। বুঝতে পারছিলাম বিষণ্ণ একটা পরিবেশ। ভয়ে আমি পেছনে তাকাইনি। আমি একটা বিষয় খেয়াল করি। আমি বাসায় যাওয়ার সময় সামনের দিকে হাঁটছি, তখন শব্দটি পেছন দিকে, অর্থাৎ দূরে চলে যাচ্ছে। একটু তাড়াতাড়ি হাঁটছিলাম, ভয়টা আমাকে গ্রাস করবে এমন দুশ্চিন্তায়। আমি সামনের দিকে পা দিতেই আমার দাদা ভাইকে দেখতে পাই। ফোনে কথা বলছিলেন। রাতটা ছিল চাঁদনি রাত। আমি ভাইয়াকে দেখে বললাম, দাদু ভাই তুমি ঘুমাওনি? ভাইয়া আমাকে উত্তরে বললেন, এত রাতে বাইরে কেন? বাসায় যে এক্ষুনি। আমি চুপ করে রইলাম। ভাবলাম দাদু ভাই হয়তো দাদু বোনের সাথে কথা বলছে। আমি পাশ কাটিয়ে চলে যাই, কিন্তু আমি ভাইয়াকে পাশ কাটাতে একটু লম্বা করেই পা ফেলছিলাম, অথচ দাদু ভাই ঠিক একই দূরত্বে। একটা সময় আমি ভয় পেয়ে দৌড়ে বাসার দিকে যাই এবং সোজা গিয়ে দাঁড়াই দাদু ভাইয়ের রুমের কাছে, কিন্তু দরজাটা তখন ভেতর থেকে লক করা। বলে রাখা ভালো, আমাদের বাসার পশ্চিম এবং পূর্ব দিকে দুটো দরজা আছে। আমি পূর্ব দিকে গেছিলাম। দাদু ভাইকে ডাকলাম, কোনো সাড়া পেলাম না। ফিরে এলাম দরজার কাছে। দরজায় গিয়ে দেখতে পেলাম এই দরজাটা আসলে বাহির থেকে লক করা। আমি আম্মুকে ডাক দেই। প্রথম ডাকেই দরজা খুলে দেন। আম্মু বলছেন, এত রাতে তুমি বাহিরে কোথায় ছিলে? এসে ডাকাডাকি করছো কাকে? আমি কোনো কথা না বলে জাস্ট দৌড়ে দাদু ভাইয়ের দিকে যাই। যেতে গিয়ে মনে হচ্ছিল দাদু ভাই মনে হয় অনেকক্ষণ ধরে ঘুমোচ্ছে। আমি আম্মুকে জিজ্ঞাসা করলাম, আম্মু দাদু ভাই কখন ঘুমিয়েছে? আম্মু বললেন, উনি তো তোমার মতো না, সন্ধ্যার পরেই খেয়ে ভালো ছেলের মতো ঘুমিয়ে পড়েছে। এসো খাবার খেতে। আমি কিছু বললাম না, শুধু বললাম, খাবার খেয়ে এসেছি বন্ধুর বাসা থেকে, খুব ঘুম পাচ্ছে, ঘুমোবো। দাদু ভাইয়ার অন্যদিকে আমি সেম বেডে শুয়ে পড়ি। আমি ভাবলাম আমার সাথে কি হচ্ছে এটা। হঠাৎ মেয়েটির কথা মনে পড়ল। আমি আবার মেয়েটির টেক্সটগুলো দেখছিলাম। এমন সময় কখন যে ঘুম চলে এসেছে আর আমি ঘুমিয়ে পড়েছি ঠিক বলতে পারবো না। আমার যখন ঘুম ভাঙল, তখন মসজিদ থেকে ভেসে আসছে ফজরের আজান। আমি ঘুম থেকে উঠে ফিল করছি আমাকে কে যেন হাত বুলিয়ে ডাকছে। আমি বললাম, আমি খাবো না আম্মু। আম্মু বলে ওপাশ হয়ে শুই। একটু পর আবারও কেউ ডাকছে। এবার আমাকে আলতো করে ডাকছে না, কোনো তাড়াহুড়ো, কাউকে যেন ধাক্কা দিয়ে ডাকছে সেম ভাবে। আমি এবার একটু বিরক্ত নিয়ে উঠে উপরের দিকে চোখ মেলে আমি বলবো খাবো না, ঠিক তখনই আমি দেখি কেউ নেই। আমার শরীরে হাত দিয়ে ধাক্কা দিয়ে ডাক দিল কে? আমি স্পষ্ট ফিল করেছি আমার শরীরটা নড়ে উঠেছিল। এই ফিলিংসটা যে কতটা ভয়ঙ্কর আমি বলে বোঝাতে পারবো না। আমি অনেক ভয় পাই এবং চোখ বুজে একটা চিৎকার দেই। চিৎকার শুনে আম্মু, আব্বু এবং দাদু ভাই সাথে সাথে আমার চারিপাশে চলে আসে। সবাই যখন আমার কাছে আসছিল, এমন সময় আমি খেয়াল করি আমার কাছ থেকে একটা অন্ধকারের স্তূপ জানালা দিয়ে ভেসে বেরিয়ে গেল।
সবাই এসে জিজ্ঞাসা করল। আমি শুধুমাত্র এতটুকু জানালাম, আমাকে কেউ ডাকছিল, আমি ভয় পেয়েছি। এরপর আম্মু আমাকে লোহা গরম করা পানি পান করালেন এবং পরবর্তীতে আমার আর কোনো সমস্যা হয়নি। এরপর ফোন নাম্বারটা আমি পাই। ফেসবুকের অ্যাকাউন্টটাতে আমি আর মেসেজ দেখতে পারিনি, লক ছিল, এবং পরবর্তীতে ওই মেয়ের সাথে আমার যোগাযোগ করা সম্ভব হয়নি। তো এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই পড়ে শোনাবেন। কেন এমন হলো আমি আজও জানি না। মেয়েটি কি বেঁচে আছে নাকি মারা গেছে কিছুই জানি না। একটা কথা বলতে চাই সবার উদ্দেশ্যে, কাউকে ভালোবাসার পর কষ্ট দিবেন না। ভালোবাসাটা এমনই, সারা জীবন মানুষ একজনকেই ভালোবাসে। যাকে ছেড়ে দিচ্ছেন সে যদি আপনাকে মন থেকে ভালোবাসে তাহলে আপনি পৃথিবীর সব থেকে বড় হতভাগা। আমার একটা মেয়ের সাথে পরিচয় হয়। আমি 2023 সালে তার সাথে সম্পর্কে আবদ্ধ হই। আমাদের জন্য দোয়া করবেন। সারাক্ষণ ঝগড়া হলেও আমরা সারা জীবন যেন পাশাপাশি থাকতে পারি। এ কথা বলেই আসলে যিনি আমাকে ঘটনা পাঠিয়েছেন তিনি তার ঘটনা শেষ করেছেন। ঘটনাটি খুবই অদ্ভুত টাইপের এবং ঘটনাটি খুবই অন্যরকম। আমি জানি না যে সেই মেয়েটি আসলে পৃথিবীতে বেঁচে আছেন কিনা। তবে তিনি একজন সুস্থ স্বাভাবিক মানুষ। হঠাৎ করে এ ধরনের ঘটনার মুখোমুখি হলেন কেন? হঠাৎ করে এ সমস্ত উপলব্ধি তার মধ্যে আসলো কেন? একই সাথে একই রাতে এতগুলো ঘটনা কেন ঘটল? এই ব্যাপারটা সত্যিই রহস্যময়। আমার কাছে দুটো ব্যাখ্যা আছে। আমি আসলে বিশেষজ্ঞ নই। আমার মনে হয়েছে যদি মেয়েটি সত্যি মারা গিয়ে থাকে তাহলে তারপরে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনার হয়তো কোনো একটা সম্পর্ক থাকলে থাকতেও পারে। আবার এমনও হতে পারে যে তিনি হয়তো ওই মেয়েটির টেক্সট পেয়ে প্রচন্ড ভয় পেয়ে গেছিলেন, আর ভয়ের কারণেই এই সমস্ত ঘটনাগুলো তিনি ভয় পেয়ে হয়তো উপলব্ধি করতে পেরেছিলেন। আমি একেবারেই বিশেষজ্ঞ নই। আমার যেটা মনে হয় আমি সেটাই বললাম। যাই হোক, এই ঘটনাটি একটু অন্যরকম। আর এই ঘটনাটির সঠিক ব্যাখ্যা আপনাদের সামনে সঠিকভাবে দাঁড় করাতে পারবো না বলেই আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনারা যদি আসলে এর কোনো ব্যাখ্যা জানেন তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমরা এখন সরাসরি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তার আগে আপনাদের সবাইকে বলে রাখছি, আপনার জীবনে অথবা আপনার পরিচিত কারো জীবনে যদি এমন কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে যে ঘটনাটি আপনি আমাদেরকে শেয়ার করতে চান, তাহলে আর দেরি না করে সরাসরি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেলে আমাদেরকে আপনার ঘটনাগুলো পাঠাতে পারেন। আমরা আপনার ঘটনাগুলো পড়ে শোনাবো। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা এখন সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি আমাকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ সাইম হাসান। ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম সাদ ভাই ও লিসনার। আমার নাম মোহাম্মদ সাইম হাসান। আমার বাসা নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রয়্যালবাড়ি থেকে বলছি। পরিচয়টা ছিল কোনো এক পড়ন্ত বিকেলে। একটি পবিত্র মাজারের শান্ত পরিবেশ। আমি ছিলাম এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে, যার স্বপ্নগুলো ছিল সীমাবদ্ধ, আর স্বর্ণা ছিল যেন ধরাছোঁয়ার বাহিরের এক রাজকুমারী। কোটিপতি বাবার আদরের একমাত্র মেয়ে, 5 ভাইয়ের আদরের বোন। আমাদের প্রথম দেখার সেই মুহূর্তটি ছিল জাদুকরী। স্বর্ণাই প্রথম সাহসের হাত বাড়িয়েছিল। একটি চিরকুটে লেখা তার সেই আবেগের বার্তা আমাদের দুজনের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। 6টি মাস আমরা এক মায়াবী ঘোরের মধ্যে কাটিয়েছিলাম। কিন্তু সুখের দিনগুলো ছোট হয়। পারিবারিক সংকটে আমাদের পরিবার গাজীপুর চলে আসে। আমি তখন একাধারে বেকারত্ব আর বিচ্ছেদের যন্ত্রণায় নীল। বাবা কাজ নিলেন, আমিও ছোট্ট একটা কাজে ঢুকে পড়লাম অভাবের সংসারের হাল ধরতে। 1 বছর কেটে যাবার পর আমাদের সম্পর্কের খবরটা স্বর্ণার পরিবার জেনে যায়, আর সেখান থেকেই শুরু হয় এক বিভীষিকাময় অধ্যায়। স্বর্ণার বাবা আমাদের এই সম্পর্ক কোনোভাবেই মেনে নিতে পারেননি। তিনি মুখে রাজি হওয়ার নাটক করে আমার সব তথ্য নিলেন। আমরা ভেবেছিলাম হয়তো সব ঠিক হতে চলেছে, কিন্তু পর্দার আড়ালে চলছিল এক ভয়াবহ ষড়যন্ত্র। তিনি কোনো এক তান্ত্রিকের কাছে গিয়ে আমার উপর বান মারলেন। হঠাৎ করেই একদিন আমার বুকের ভেতর এমন তীব্র যন্ত্রণা শুরু হলো, মনে হচ্ছিল কেউ যেন জীবন্ত কলিজাটা ছিঁড়ে ফেলছে। যখন যন্ত্রণায় ছটফট করছি তখন স্বর্ণার ফোন এলো। ও পাশে ডুকরে কেঁদে উঠে বলল,
বাবা তোমার ক্ষতি করতে কবিরাজের কাছে গেছে, তুমি সাবধানে থেকো। স্বর্ণা বুঝতে পেরেছিল আমাকে বাঁচাতে হলে তাকে এক চরম আত্মত্যাগ করতে হবে। তার বাবার শর্ত ছিল স্বর্ণা যদি অন্য কোথাও বিয়ে করে তবেই আমার উপর থেকে সেই তান্ত্রিক অভিশাপ সরিয়ে নেওয়া হবে। আমাকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে স্বর্ণা নিজের তিল তিল করে জমানো ভালোবাসা আর স্বপ্নগুলোকে বিসর্জন দিল। সে রাজি হলো অন্য একজনের গলায় মালা পরাতে, শুধু আমার নিঃশ্বাসটুকু সচল রাখার জন্য। বিয়ের 3 দিন পর আমার বুকে সেই অসহ্য ব্যথা চলে গেল। আমি তখনও জানতাম না এই অসুস্থতা আমার জীবনের সবচেয়ে বড় শোকের বিনিময়ে কেনা। কিন্তু স্বর্ণার জীবন সেখানে থেমে থাকেনি। সে ছিল এক বিদ্রোহী আত্মা। শ্বশুরবাড়ির অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে সে সবার সাথে বিবাদে জড়িয়ে পড়ে এবং সেখান থেকে পালিয়ে নিজের বাবার বাড়িতে ফিরে আসে। কিন্তু তার বাবা তাকে আশ্রয় দেওয়ার বদলে কলঙ্কিনী বলে বাড়ি থেকে বের করে দিলেন। চারিদিকে অন্ধকার দেখে স্বর্ণা জীবনের অন্তিম সিদ্ধান্তটি নিয়ে নিল। আমার ফোনে শেষ মেসেজটি এলো, আমি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। আমার শেষ ইচ্ছা তুমি আমার মৃত্যুর 40 দিনের মধ্যে বিয়ে করবে। এটা আমার শেষ কসম, আমাদের ভালোবাসার কসম। আমার মৃত্যুর পর তুমি একা থাকবে না। আমি যখন মেসেজটি দেখলাম তখন সব শেষ। স্বর্ণা আর এই পৃথিবীতে নেই। তার মৃত্যুর 6 মাস পর এক আমাবস্যার রাতে ঘটে গেল সেই অলৌকিক ঘটনা। হঠাৎ করেই আমার কোমরে সেই পুরনো তাবিজটি ছিঁড়ে পড়ে গেল। মুহূর্তের মধ্যে আমার শরীরে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। আমার বাবা মা ছুটে এলেন আমার চিৎকার শুনে, কিন্তু সেই কণ্ঠ আমার ছিল না, সেটা ছিল স্বর্ণার। আমার মুখ দিয়ে স্বর্ণা বলছিল, তোর ছেলেকে বাঁচাবি তো ওর বিয়ে দে, না হলে আমি ওকে আমার সাথে নিয়ে যাব। সেই বিদেহী আত্মার দাবি আর পরিবারের চাপে পড়ে অবশেষে আমি বিয়ের পিঁড়িতে বসলাম। আজ আমার সংসার আছে, কোলে 1.5 বছরের একটা সন্তান আছে আলহামদুলিল্লাহ। আমি হয়তো পার্থিবভাবে ভালো আছি, কিন্তু আয়নার সামনে দাঁড়ালে আজও নিজের ছায়ার মাঝে স্বর্ণাকে খুঁজে পাই। মাঝে মাঝে স্বপ্নেও আসে, ধোয়াটে অবয়বে দাঁড়িয়ে থাকে দূরে। আজও ওর কথা মনে পড়লে আমার চোখের জল বাদ মানে না। আমি এখনো বেঁচে আছি, কিন্তু আমার হৃদয়ের অনেকটা অংশ স্বর্ণার সাথেই দাফন হয়ে গেছে। ও মারা গিয়েও যেন আমার ছায়া হয়ে চারিপাশে আগলে রেখেছে। আমাদের গল্পটা হয়তো কোনো উপন্যাসের পাতায় জায়গা পাবে না, কিন্তু আমার প্রতিটা দীর্ঘশ্বাসে স্বর্ণা আজও অমর হয়ে আছে। তো এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন, এবং ঘটনাটি হয়তো বা খুব ছোট, কিন্তু এই ঘটনাটির মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। এই ঘটনাটি আমি যখন পড়ছিলাম তখন আমার চোখের সামনে ভেসে উঠছিল জীবন্ত সেই স্বর্ণা, যে একটা ছেলেকে জান প্রাণ দিয়ে ভালোবাসত, যে তাকে ভালোবেসে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছে। কিন্তু আসলেই কি এটা উচিত? আপনি যখন মারাই গেলেন, তাহলে আপনার ভালোবাসার সার্থকতাটা কোথায়? আজকে আপনি যদি সুইসাইডের পথটা বেছে না নিতেন, তাহলে হয়তোবা আপনার ভালোবাসার মানুষটিকে আপনি চোখের সামনে হলেও দেখতেন। ভালোবাসা অমর। ভালোবাসা মানে এই নয় যে যাকে ভালোবাসলেন তাকে পেতেই হবে। আমার কাছে ভালোবাসা মানে এটাই যে একটা মানুষকে চিরজীবন হৃদয়ে ঠাঁই দিয়ে রাখা। ব্ল্যাক ম্যাজিক আসলেই ভালো কোনো দিক নয়। আমরা হয়তোবা অনেকেই আবেগে পড়ে বা যে কোনো কারণেই ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেই, কিন্তু আমরা একটাবারও বুঝতে চেষ্টা করি না যার উপরে আমরা ব্ল্যাক ম্যাজিক করি সেই মানুষটার কি হবে। আমরা কেউই এই পৃথিবীতে চিরজীবন বেঁচে থাকতে আসিনি। একটা সময় আমাদেরকে মরতে হবে। মৃত্যুর পর আমাদের কি হবে আমরা একটা বারও ভেবে দেখি না। এই ব্ল্যাক ম্যাজিক ইসলামিক শরিয়া মোতাবেক ভয়ঙ্কর ধরনের গোনা। ব্ল্যাক ম্যাজিক যারা করেন তারা সম্পূর্ণ ইসলাম থেকে সরে গিয়ে তারপর সেই ব্ল্যাক ম্যাজিকটি করেন, এবং যারা ব্ল্যাক ম্যাজিক করান বা যারা ব্ল্যাক ম্যাজিক করেন তাদের পরিণতিও কিন্তু শেষ পর্যায়ে খুব একটা ভালো হয় না। তাদের বেশিরভাগের মৃত্যু হয় খুব বিভৎসভাবে, এবং যারা ব্ল্যাক ম্যাজিক করান এদেরও অনেক ক্ষতি হয়। এরাও কোনো একটা সময়ে ভালোভাবে বাঁচতে পারে না।
তাই সবাইকে বলবো ব্ল্যাক ম্যাজিক থেকে দূরে থাকুন। এই বলে আমি আমার প্রথম ঘন্টার এপিসোডটি এখানেই শেষ করছি। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমরা এখন সরাসরি চলে যাব আমাদের আজকের এই এপিসোডের দ্বিতীয় ঘন্টায়। আপনারা বরাবরই জেনে থাকবেন আমাদের এই এপিসোডের দ্বিতীয় ঘন্টায় আমাদের সঙ্গে থাকেন আমাদের বিশেষ গেস্ট জাকারিয়া ভাই, যিনি প্যারানরমাল বিষয়ে বিশেষ জ্ঞান রাখেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের জাকারিয়া ভাইয়ের কাছে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমাদের সময় হয়ে গেল আমাদের আজকের এপিসোডের শেষ ঘন্টায়, এবং আপনারা বরাবরই জেনে থাকবেন যে আমাদের এই শেষ ঘন্টায় কিন্তু আমাদের সাথে থাকছেন আমাদের জাকারিয়া ভাই, যিনি প্যারানরমাল বিষয়ে বিশেষ জ্ঞান সম্পন্ন একজন ব্যক্তি। আমরা সরাসরি জাকারিয়া ভাইয়ের কাছে যাব। ভাইয়া কেমন আছেন? আসসালামু আলাইকুম সাদ ভাই এবং প্রিয় লিসেনার, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, এবং আশা করছি আমার লিসেনাররা অনেক ভালো আছেন। ভাইয়া, আমি যতদূর জানি বা বিগত কিছু এপিসোডে আপনি বলেছেন যে এই প্যারানরমাল বিষয়ে আপনি বেশ কিছু অভিজ্ঞতার আছে আপনার, এবং আপনি আপনার হাতে একটা আংটি দেখেছিলাম এবং সেই আংটির কিছু গুণের কথা আপনি বলেছিলেন, যে এই আংটিটি আপনার আসলে কেউ একজন দিয়েছে এবং সেটা হয়তোবা আধ্যাত্মিক কোনোভাবে আপনার হাতে এসে পৌঁছেছে। তো এখন যেটা বলতে চাচ্ছি যে আমি আজকে আপনার কাছে কয়েকটা প্রশ্ন রাখতে চাই। জাকারিয়া ভাই, জিন কি আমাদের কথা এখন শুনতে পারে বা এখন শুনছে? হ্যাঁ, জিন আসলে জিনেরা তো আমাদের পৃথিবীতে আমাদের সাথেই থাকে। এমনও হতে পারে যে জিন এখনো আমাদের সাথেই আছে। জিন আমাদের সব কথাই শোনে, এবং বিশেষ করে জিন সেই সময়গুলো আপনার সাথে বেশি থাকে, আপনার কথা বেশি শুনে এবং আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করে যখন আপনি ডিপ্রেশনে আছেন কিংবা রাগ মুহূর্তে আছেন, আপনার মন মেজাজ ভালো নেই, কিংবা এমন একটা সময় যে এই সময়টা আপনি খুবই হতাশাগ্রস্ত। আচ্ছা, এই সময়গুলোতে জিনরা আপনাকে মানে প্রভাবিত করার চেষ্টা করে আর কি, আপনাকে কন্ট্রোল করে। বুঝতে পেরেছি। এবং আমি তো জানি, এবং আপনিও বলেছেন যে প্রতিটা মানুষের সাথেই একটা করে জিন থাকে। আমার যদি ভুল না হয়, আমরা অনেক সময় কিন্তু জাকারিয়া ভাই যেটা দেখি যে অনেক মানুষ মারা গেছে, অনেকে বলে যে অমুক মানুষ মারা যাবার পর আমি হঠাৎ করে রাস্তায় সেই মরা মানুষটাকে দেখেছি। এটা কি আসলেই সেই মরা মানুষটাকেই দেখে, নাকি তার সাথে যে জিনটা থাকে সেই জিনটা ওই মানুষটার রূপ ধারণ করে মানুষের মাঝে আসে? না, মানুষের মধ্যে সাদ ভাই যেমন ভালো মন্দ দুটাই থাকে, ওই রকম জিনদের মধ্যেও ভালো মন্দ দুটাই থাকে। এবং কিছু দুষ্ট জিন থাকে। ধরেন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি যে একটা জায়গায় একটা মেয়ে সুসাইড করে মারা গেছে। তো এটা নিয়ে মানে লোকমুখে অনেক কথা শোনা যায়। মানুষ কিন্তু বলে যে যারা সুসাইড করে মারা যায় তারা কিন্তু ভূত হয়ে ফিরে আসে, এরকম কিন্তু একটা কথা প্রচলিত আছে। তো ওই জায়গাটা থেকে কিছু দুষ্ট জিন সেই বিষয়টার ফায়দা লোটে। আচ্ছা, তার রূপ নিয়ে ওই জায়গাতে এমন কিছু কাজ করে, তার চেহারা ধারণ করে অনেকেই দেখে, অনেককে দেখা দেয়, এবং সেই মানুষগুলো যারা দেখে তারা মনে করে যে মৃত্যুর পরে সেই হয়তো ফিরে এসেছে। আচ্ছা আচ্ছা, সেটাই, কারণ অনেকেই বলে যে মরা মানুষকে আবার, কারণ আমরা যেহেতু মুসলিম, হ্যাঁ, আমাদের ইসলাম ধর্মে এটা নেই যে মৃত্যুর পর কোনো মানুষ আবার ফিরে আসতে পারে, মানুষের সাথে কানেক্টেড হতে পারে। ঠিক আছে, এখন আর একটা প্রশ্ন ছিল। আচ্ছা, আমাকে একটু বলুন তো যে জিন কি মানুষের চেহারা নকল করতে পারে? হ্যাঁ সাদ ভাই, জিন মানুষের চেহারা নকল করতে পারে এবং যে কোনো রূপ ধারণ করতে পারে। কিছু ক্ষেত্রে, যেমন আপনার চলাফেরার ধরন, আপনার অঙ্গিভঙ্গি কিংবা আপনার এক্সপ্রেশন, এই জিনিসগুলো তারা হুবহু নকল করতে পারে না, তবে আপনার চেহারা ধারণ করতে পারবে। আচ্ছা আচ্ছা, জিন কি মানুষের স্বপ্নের মাধ্যমে কথা বলে? হ্যাঁ, জিন মানুষের স্বপ্নের মাধ্যমে কথা বলে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই জিন কথা বলার মাধ্যমটা
স্বপ্নের মাধ্যমেই বেশি কথা বলে। আর আপনি কখন বুঝবেন যে একটা জিন আপনার সাথে কথা বলার চেষ্টা করছে, কথা বলতে চাচ্ছে? যখন আপনি দেখবেন যে একই ধরনের স্বপ্ন বারবার আপনি দেখছেন, আচ্ছা, তখন বুঝে নেবেন যে এক জিন আপনাকে কিছু বলতে চাচ্ছে, কিংবা যেটা বলছে সেটা জিনই বলছে, আচ্ছা, আপনাকে কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছে। আচ্ছা। মানে মোট কথা দাঁড়ালো যে একই ধরনের স্বপ্ন যদি আপনি বারবার দেখেন, সেটার মধ্যে অন্য কোনো বিষয় আছে। স্বপ্ন সাদ ভাই কয়েক ধরনের হয়। একটা হচ্ছে যে আগে কিন্তু যখন নবীদের আমলে উহি আসতো, তারা বলে দিয়ে যেত নবীদেরকে। এখন কিন্তু উহি আসে না। এখন আপনাকে স্বপ্নের মাধ্যমে আপনাকে আল্লাহ তাআলা অনেক কিছুর ইঙ্গিত দেয়। এবং আরেকটা স্বপ্ন আছে যারা শয়তান দেখায়। আরেকটা স্বপ্ন আছে যেটা জিন আপনার সাথে কানেক্টেড হতে চায়, কিছু বলতে চায়। আচ্ছা, আচ্ছা, জিন কি মানুষের ভবিষ্যৎ জানে? কারণ এই প্রশ্নটা এজন্য করা যে অনেক সময় কিন্তু আমরা দেখি যে অনেক মানুষ দৌড়ে চলে যায় কোনো তান্ত্রিকের কাছে, বা সে তার হাত দেখায়, বা কবিরাজের কাছে, এক্স্যাক্টলি কবিরাজের কাছে যায়, তার হাত দেখায়, এবং সে বলে যে না, আমি এই কবিরাজের কাছে গিয়ে আমি আমার ভবিষ্যৎ সম্পর্কে জানবো। এটা কি আসলেও ইসলামিক দিক দিয়ে ঠিক, এই হাত দেখানো বা ভবিষ্যৎ জানা? এবং আসলেও কি কোনো জিন মানুষের ভবিষ্যৎ জানতে পারে? সাদ ভাই, মানুষের ভবিষ্যৎ আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। জি। এবং কিছু বিষয় আছে যেগুলো আপনার জিনরা বলে এবং সেটা হয়। এটা এইভাবে হয় যে যখন আল্লাহ তাআলা ফেরেশতাদের হুকুম দেয়, জি, জিনরা কিন্তু ফেরেশতাদের কথা শুনতে পারে সাদ ভাই। যখন আল্লাহ তাআলা ফেরেশতাদের হুকুম দেয় এবং ফেরেশতারা যখন ওই বিষয়টা নিয়ে পৃথিবীতে আসে, কিংবা ফেরেশতাদের মধ্যে আলোচনা হয়, জি, তখন কিছু জিন গিয়ে উৎপেতে থাকে, মানে সপ্তম আকাশে গিয়ে তারা উৎপেতে থাকে, ফেরেশতাদের কথা শোনার জন্য। এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনি দেখেছেন কিনা জানি না, অনেকে হয়তো দেখেছে যে আকাশে কিন্তু দেখা যায় যে উল্কার মতো, কিংবা অনেক সময় দেখা যায় একটা হালকা একটু সাদা নীল বর্ণের আলো যেটা ছুটে আসছে, পড়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু সাদ ভাই সাধারণ কোনো কিছু না, এটা কিন্তু জিন। আচ্ছা, এরা যখন আপনার আকাশে যায়, ফেরেশতাদের কথা শুনতে যায়, তখন কিন্তু সাদ ভাই ওই আল্লাহ তাআলা ওই আগুন দিয়ে ঢিল ছুঁড়ে, আচ্ছা, আগুনের গোলা নিক্ষেপ করে। আগুনের গোলা নিক্ষেপ করে। তখন যে ওই জিনরা পালিয়ে আসতে চায়, আমরা অনেক সময় বলি এটা উল্কা। তবে উল্কাও কিন্তু আছে যেগুলা আসলে না, আমরা পৃথিবীর মানুষরা জানে যে এটা উল্কা, কিন্তু এটার আসলে পেছনের যে ঘটনাটা, গল্পটা, এটা কিন্তু অনেকেই আমরা জানি না। জি। এবং সাদ ভাই, অনেকেই আবার দেখা যায় যে জিনের মাধ্যমে বলে যে তোমার পরিবারে অমুক আছে, তোমার এই সমস্যা আছে, জি, তোমার বাড়িতে অমুক একটা লোক আছে যার একটা হাত নাই, কিংবা এরকম আকৃতি অনেক ইঙ্গিত দেয়। কিন্তু এইটা কি করে সাদ ভাই, তখন কিন্তু বিশ্বাস করে, যখন বলতে পারে। ধরেন আপনি আমাকে বললেন যে আমার এই প্রবলেম, আমি এখন কি করব, তখন আমি আপনাকে বলবো যে সাদ ভাই, আপনার বাড়ির সামনে একটা বট গাছ আছে। জি, আসলে তো আছে, কিন্তু আমি তো দেখিনি, আমি কিন্তু কোনোদিন যাইও নাই। না, আমি কিভাবে বললাম? সেটাই আমি এইভাবেই বললাম যে আমি জিন চালান করছি, আমি জিন পাঠাইছি, জিন আমাকে বলছে। এটা কিন্তু ভবিষ্যৎ হইলো না, কিন্তু এই একটা কথা বলার কারণে কিন্তু আপনি আমার উপর মানে বিশ্বাস করে ফেলেন। এবং ওই বিশ্বাসটাই আমি কাজে লাগাই। মানে মোট কথা যে ওই কবিরাজ বা তান্ত্রিক ভবিষ্যৎ কেউ বলতে পারে না, একমাত্র আল্লাহ ছাড়া ভবিষ্যৎ কেউ বলতে পারে না। এবং সবাইকে বলবো যে যারা আপনারা হাত দেখান বা বিভিন্ন ওঝা বা কবিরাজের কাছে গিয়ে আপনারা হাত দেখান, আপনার ভবিষ্যৎ জানতে চেষ্টা করেন, এটা কিন্তু মানে অনেক বড় একটা গুনাহ। এবং এটার জন্য আপনার যারা এই কাজ করেছেন, আপনাদের সবার কিন্তু মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া উচিত। কারণ হাত দেখানো এটা ইসলামিক ভাবে পুরোপুরি নিষিদ্ধ, এটা ঠিক না। তো ভাই, এখন আসলে আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে সেটা হচ্ছে যে জিন কি শিশুদের বেশি প্রভাবিত করতে পারে? হ্যাঁ, জিন
আসলে মূলত শিশুদের সাথেই শিশুদেরই বেশি দেখা দেয়। যেমন আমরা কিন্তু সাধারণত জিন দেখতে পাই না, জি কিন্তু জীব জানোয়ার পশু পাখি এরা এরা কিন্তু দেখতে পায়। জি তেমনি শিশু যারা থাকে তারা খুবই আহ, সাদা মনের মানুষ থাকেন, জি। মানে একদম যেটাকে আমরা কিন্তু বলি যে ফেরেশতা। অথবা শিশুরা তো কথাও বলতে পারে না, কথাও বলতে যারা পারে না, শিশু হ্যাঁ। ওদেরকে দেখা দিলে ওরা বলতেও পারবে না। অনেক সময় দেখবেন যে শিশুরা কিন্তু হঠাৎ করে কান্না করে উঠছে, জি হঠাৎ করে আপনার ঘুম থেকে চিল্লানি দিয়ে উঠছে, হুম হুম, তখন তারা ওইসব জিনিসগুলো দেখে। এবং জিনের আকৃতি যদি আপনি দেখেন, আপনি ঠিক থাকতে পারবেন না। তারা তারা যে আমাদের সামনে আসে, তারা কিন্তু বিভিন্ন রূপ নিয়ে আসে। জি তাদের অরিজিনাল যে রূপটা সেটা নিয়ে কিন্তু আসে না, কারণ সেটা নিয়ে যদি আসে তাহলে ঠিক থাকতে পারবেন না। জি। ভাই, আপনি আজকে আমাদের এপিসোডে আসার আগে আপনি অনিয়ার বাইরে কিন্তু আমার সাথে একটা ঘটনা বলছিলেন, তো সেটা কি আমাদেরকে একটু শোনাবেন? ওই একটা মেয়ে জিন জি 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 একটা মানুষকে বিয়ে করে সংসার জি করছিল, জি সেই ঘটনাটা। জি জি হ্যাঁ, আমার কাছে একজন আসছিল, তার সাথে এই ঘটনাটা ঘটেছিল। আমি গিয়েছিলাম এবং আমি বিষয়টা সলভ করতে পারিনি, তবে একজনের মাধ্যমে এই বিষয়টা সলভ হয়েছে। আমি আচ্ছা এবং ঘটনাটা আমি খুবই মানে ইন্টারেস্টিং একটা ঘটনা। মানুষের সাথে জিনের বিয়ে হয়, তারা সংসার করে, এরকম একটা ঘটনা ভাই। আমরা তো ভাই এরকম ঘটনা আসলে গল্পে অনেক শুনি, কিন্তু এটা যে আপনার মানে আপনার সাথে ঘটেছে, তো এই জন্যই আর কি আমার শোনার আগ্রহটা অনেক বেশি। তো প্লিজ। তো এই ঘটনাটা ঘটেছিল গাজীপুরে আরাফাতের সাথে। আচ্ছা ওর বয়স 28 থেকে 30 বছর হবে। হুম হুম, তো উনি বিজনেস করতেন আর কি। আচ্ছা তো তার বিজনেসের কাজের সুবাদে ওনার সিলেট যেতে হয়। উনি বিয়ে শাদী করেননি, তো সিলেট যাওয়ার পর উনি কিন্তু খুবই ধর্মভীরু একজন লোক ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, মানে খুবই আলোওয়ালা একজন লোক ছিলেন। তো উনি যেহেতু সিলেট গেছেন, ওখানে কিন্তু ওই শাহজালালের মাজার আছে। জি তো যাওয়ার পথে ওই শাহজালালের মাজার জিয়ারত করে উনি ওনার গন্তব্যে যাচ্ছিলেন। আচ্ছা তো যেহেতু পাহাড়ি রাস্তা ছিলেন, এর মধ্যে আজান দেয়, নামাজ পড়তে হবে, তো উনি ওনার গাড়িটা সাইড করে রাস্তার পাশেই উনি নামাজ পড়তে শুরু করেন। আচ্ছা তো নামাজ পড়তে পড়তে উনি যখন সালাম ফিরাবেন, হুম। হঠাৎ করে ওই পাহাড়ের যে মাটি আছে, মাটি চানা ভেঙে ওনার মানে উপরে পড়বে। এই সময় হঠাৎ করে কোথায় থেকে যেন একটা মেয়ে এসে তাকে সরিয়ে ফেলে আচ্ছা এবং ওই চানাটা ওখানে পড়ার পর মেয়েটার সাথে কথা হয়। কথা হইতে হইতে এক পর্যায়ে মেয়েটা সেন্সলেস হয়ে যায়। হুম। মেয়েটা এত সুন্দর ছিল এবং আমি দেখেছি তাকে, এবং ওই আলখাল্লা টাইপের একটা কিছু পরানো ছিল, আচ্ছা, খুবই ফর্সা। মানে মেয়েটা খুবই ফর্সা। হ্যাঁ, মেয়েটা খুবই ফর্সা এবং অনেক সুন্দর। তো মেয়েটা সেন্সলেস হয়ে যায়। ওখানকার লোকজন সবাই ধরে ওনার মাথায় পানি ঢালে এবং তার সেন্স ফিরে আসে। তার সাথে পরিচয় হয় এবং ওই আরাফাত যে জায়গায় কাজ করে হুম। তার পাশে ওই মেয়েটার বাড়ি, মানে আচ্ছা, তার সাথে কথা বলে বুঝতে পারলেন। এবং একটা সময় ওখানে যেহেতু 15 থেকে 20 দিন ওনার থাকতে হয়েছিল, হুম, ওই মেয়েটার সাথে একটা গুড সম্পর্ক হয়। আচ্ছা এক পর্যায়ে গিয়ে তার সাথে রিলেশন হয় এবং বিয়েও করে হুম। ওই মেয়েটাকে। তো মেয়েটাকে নিয়ে যখন বাড়িতে আসেন তখন সবাই অবাক হয়ে যায় যে হঠাৎ করে কাউকে না জানিয়ে বিয়ে করে ফেললো। এবং ওই আরাফাতের কিন্তু তার খালাতো বোনের সাথে, তার কাজিনের সাথে বিয়ে ঠিক হয়েছিল। হুম। এটা নিয়ে সবাই মন ক্ষুণ্ণ হয় এবং ওই যে আরাফাতের যে খালাতো বোন, উনি এটা দেখে মানে ওই মেয়েটাকে খুব অকথ্য ভাষায় গালিগালাজ পারে, খুব বাজে কথা বলে। ঠিক ওই মুহূর্তে ওর আরাফাতের যে খালাতো বোন আছে হঠাৎ করে প্যারালাইজড হয়ে যায়। আচ্ছা কেউ বুঝতে পারে না বিষয়টা। তো সবাই ধরাধরি করে ওই ওর খালাতো বোনকে হসপিটালে নিয়ে যায়। তারপর ঘরে রাত্রি কিছু ঘটনা, আপনার ওর যে আরাফাতের যে ছোট ভাই আছে,
বয়স 7 থেকে 8 বছর হবে। হঠাৎ করেই প্রচন্ড জ্বর, আচ্ছা। এবং রাত্রে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। প্রচন্ড জ্বর, এমন জ্বর মানে অস্বাভাবিক, হুম হুম। মানে খিচড়ি ওঠার মতো এক আচ্ছা। জ্বর। তো এই সময় এত রাত্রে ডাক্তার পাওয়া সম্ভব না। স্বাভাবিক। তো তখন মেয়েটার সাথে, কিন্তু যে মেয়েটা ওই বাড়িতে বউ হয়ে আসলো, জি। তার সাথে কিন্তু কেউ ভালোভাবে কথা বলছিল না। আচ্ছা। তো ওই মেয়েটা কি করলো, ওই ছেলেটার রুমে গেল, মানে আরাফাতের যে ছোট ভাই, ওই রুমে গেল, দেখে যে ওই রুমে সবাই বসা, পরিবারের সবাই বসা, সবাই মানে সবারই মন খারাপ। সবাই একটা ভয়ে আছে যে কি হবে এখন, এত রাতে ঝড় হচ্ছে, কোনো ডাক্তার পাওয়া যাবে না, কি করবে এখন। তখন ওই মেয়েটা বেরোয় এসে এক গ্লাস পানি নিয়ে ওনাদের দেয়, যে এই পানিটা তার মুখে ছিটিয়ে দেন, সারা শরীরে মেখে দেন, আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে। আমি আল্লাহর কালাম পড়ে এই পানিটা ফুদিয়েছি। আচ্ছা। এবং ওই পানিটা নিয়ে যখনই সাদ ভাই ওই ছেলেটার গায়ে মাখলো, বাচ্চাটার গায়ে, সুস্থ হয়ে উঠলেন। আচ্ছা। এবং সবাই ইমপ্রেস হয়ে গেলেন তার প্রতি। যারা বিয়ে করাতে মন ক্ষুণ্ণ ছিলেন, তারা সবাই মেয়েটার প্রতি আস্তে আস্তে একটা ভালো লাগা কাজ করে, এবং মেয়েটা সবার মন জয় করে ফেলে। বাড়ির এত কাজ করে, সবার এত যত্ন করে, সবার মন জয় করে ফেলে। তো একদিন সাদ ভাই ওই মেয়েটা রাত্রের 1টা কি 1:30টার সময় ছাদের উপর নামাজ পড়তেছিলেন। ওই আরাফাতে যে ছোট ভাইটা ছিল, ও গিয়ে দেখে যে ওর ভাবি নামাজ পড়তেছে। তো সকালে উঠে যখন সবাই একসাথে ব্রেকফাস্ট করছিলেন, তখন ওই আরাফাত ছোট ভাইটা বলছিল যে আমি ভাবিকে দেখছি রাত্রেবেলা নামাজ পড়তেছে ছাদের উপরে। তখন আরাফাতের স্ত্রী কথাটা কাটিয়ে দেন অন্য কথা দিয়ে। আচ্ছা। কিন্তু ওই বাড়ির যে কাজের মেয়ে ছিল, ও এই কথাটা শুনে এবং তার সন্দেহ হয় কিছুটা, কারণ রাত্রের বেলায় জিন ছাড়া কেউ নামাজ পড়ে না এত রাত্রে ছাদে। মানে মানুষ পড়ে তাহাজ্জুদ নামাজ, কিন্তু এটা তো ঘরে পড়ে, তার সন্দেহ হয় অনেক জায়গাতে, যেহেতু ছাদে পড়ছে, মানে বিষয়টা হ্যাঁ অন্যরকম। যেহেতু গ্রামের মানুষ, জি, অনেক কিছু, অনেক চিন্তা ভাবনায় তাদের মধ্যে থাকে, অনেক কিছু শোনে, অনেক কিছু জানে। তো এই বিষয়টা উনি তারপর এরকম আমলে নিলেন না। তো হঠাৎ একদিন রাত্রে ওই কাজের মেয়ের ঘুম ভেঙে যায়। উনি ভাবলেন যে যেহেতু ঘুম ভেঙে গেছে, আমি একটু ছাদে যাই, ঘুরে আসি। জি। উনি ছাদে গিয়ে যেটা দেখলেন, ওই বাড়ির বউ রাত্রে 1:30টার সময় ওই ছাদে নামাজ পড়তেছে। আচ্ছা। উনি শিওর হয়ে গেলেন যে এটা সাধারণ কোনো মেয়ে না, এবং উনি যে ওইখানে নামাজ পড়তেছিলেন, 2টা ছায়া তার পাশে ছিল, কিন্তু এখানে কোনো মানুষ নাই, কিন্তু 2টা ছায়া দেখা যাচ্ছিল। সব কিছু মিলে উনি শিওর হয়ে গেলেন যে এটা সাধারণ কোনো কিছু না, এটা একটা জিন। আমাদের যে এই সাহেবের ছেলে বিয়ে করে নিয়ে আসছে, এটা মানুষকে বিয়ে করে নাই, জিন বিয়ে করে নিয়ে আসছে। তো উনি যখন এটা দেখে ওখান থেকে আসতে যাবেন, তখন ওই মেয়েটা সালাম ফিরে ওই কাজের মেয়েটাকে দেখে। আচ্ছা। দেখে ফেলে, এবং মেয়েটা যখন দৌড়ায় যায় সবাইকে বলতে যাবে, তখন ওই মেয়েটা ওই সিঁড়ি থেকে পড়ে, ওই মেয়েটা প্যারালাইজড হয়ে যায়, কথা বলতে পারে না। মানে ওই কাজের মেয়েটা তখন এইসব দেখে, মানে তার খালাতো বোন প্যারালাইজড হয়ে গেল, কাজের মেয়ে প্যারালাইজড হয়ে গেল। ওনার যেহেতু গ্রামের মানুষ, কবিরাজ এগুলো একটু বিশ্বাস করতেন বেশি। তো ওনারা ভাবলেন হয়তো এগুলো কোনো স্বাভাবিক বিষয় না, আমাদের ঘরে হয়তো খারাপ কোনো ছায়া পড়ছে, ছায়ার নজর পড়ছে, এরকম একটা কিছু। তো ওনারা একটা কবিরাজ ডাক দিলেন। কবিরাজ ঘরে ঢুকেই বললেন যে এটা কোনো সাধারণ কিছু না, আপনাদের বাড়িতে একজন জিন আছে। আচ্ছা। এবং এই জিনটা আর কেউ না, আপনাদের পুত্রবধূ। আচ্ছা। তখন ওই কবিরাজটাকে নিয়ে পুত্রবধূর রুমে গেলেন। পুত্রবধূর রুমে যায় যখন বললেন যে তুমি সত্যি করে বলো তুমি কে, কবিরাজটা ওই মেয়েটাকে জিজ্ঞেস করতেছে পুত্রবধূকে, তুমি কে। পুত্রবধূ বলে না। এক পর্যায়ে যখন কবিরাজ দোয়া কালাম পড়ে তার উপর ফু দিলেন,
তখন এক পর্যায়ে ওনার শরীরে, ওনার গায়ে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। উনি তখন বলতেছে বাধ্য হয়ে যে হ্যাঁ আমি জিন, আমি মানুষ না, তবে আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি, আমি তো আপনাদের সবাইকে ভালোবাসি, আমাকে এই বাড়িতে থাকতে দেন, আমি এই বাড়িতে থাকা অবধি আপনাদের কারো কখনো কোনো ক্ষতি হতে দেব না। তখন কবিরাজটা বলে তুমি তো জিন, তুমি তো মানুষ না, জিন আর মানুষের কখনো মিলন হতে পারে না। তো এইসব যখন উনি বলতেছে তখন ওই ওই যে জিন মেয়েটা ও কোনোভাবেই রাজি হচ্ছে না, উনি যাবে না ওনার একটা কথাই। যখন এক পর্যায়ে কবিরাজ ওই জিন মেয়েটার উপর ফোর্স করা শুরু করলো, তখন উনি ওনার যে হাজবেন্ড ছিল, ওনার হাজবেন্ডে বলতেছে তুমি ওনাদেরকে বুঝাও, আমি কারো কোনো ক্ষতি করব না, আমি তো সবাইরে ভালোবাসি, মাকে মায়ের মতো ভালোবাসি। আচ্ছা, এই হাজবেন্ড কি জানতো যে সে? না, হাজবেন্ড জানতো না, হাজবেন্ডও তখন প্রথম শুনছে। আচ্ছা, জানতো না। এবং তখন ওই হাজবেন্ডকে বলে যে তুমি বলো আমি চলে যাব না থাকবো, কারণ দুজন কিন্তু ভালোবেসে বিয়ে করছিল। আচ্ছা, ওই আবেগের জায়গাটা থেকে ওই জিনটা ওই তার হাজবেন্ডকে বলে যে তুমি বলো আমি কি থাকবো না চলে যাব, তুমি যদি বলো আমি না যাই তাহলে পৃথিবীর এমন কোনো শক্তি নাই, ক্ষমতা নেই যে আমাকে তোমার কাছ থেকে আলাদা করবে। তখন ওনার স্বামী ওই অবস্থা দেখে, ওই পরিস্থিতি দেখে বাকরুদ্ধ হয়ে যায়, কি বলবে উনি বুঝে উঠতে পারতেছিল না, চুপ হয়ে যায়, স্তব্ধ। অনেকবার যখন কান্না করে ওই মেয়েটা ওনাকে বলল তুমি বলো, যখন কিন্তু কোনো উত্তর না পাইলো, তখন মেয়েটা বুঝে গেল যে না, এখানে আমার থাকা হবে না, আমার চলে যেতে হবে। যাকে আমি এত ভালোবাসলাম, যার জন্য এত কিছু করলাম, ওই আমাকে চায় না। তখন ওই মেয়েটা ওখান থেকে চলে যায় এবং বলে যে আমি সারা জীবন তোমার ছায়া হয়ে থাকবো, হয়তো তোমার সামনে আসবো না, কিন্তু তোমার পাশে আমি থাকবো। এরকম কথাগুলো বলে উনি চলে যায়। তারপর আল্লাহর রহমতে তাদের সাথে আর কিছু হয়নি। আরাফাতের সংসার হয়েছে, ওনার ঘরে ওনার পরিবার এখন সবাই সুস্থ আছেন, তার একটা সন্তান হয়েছেন, ছেলে। এই হচ্ছে ঘটনা। আর ওই যে কবিরাজের কথাটা বললাম, উনি ছিলেন আমার পরিচিত একজন এবং আমি তখন তার সাথেই ছিলাম। আচ্ছা, এবং এই কাজটা উনি করেছিলেন আমার দেখা। আচ্ছা আচ্ছা, তো এই ছিল ঘটনা। তার মানে তো আপনি আসলে আপনার চোখে অনেক কিছুই দেখেছেন এবং এখন পর্যন্ত দেখছেন। সত্যি কথা বলতে ভাই, আমার কাছে যেটা মনে হয় যে ভালোবাসা আসলে এক অদ্ভুত জিনিস। কারণ দেখেন, এই জায়গাটাতে তারা ভালোবেসে বিয়ে করেছে, ভালোবেসে বিয়ে করার পরও যখন তার হাজবেন্ড জানতে পারলো যে আসলে সে মানুষ না, সে অন্য জগতের কোনো বাসিন্দা, তখন কিন্তু তার ভালোবাসার জায়গাটা থাকলো না। সে তাকে একটাবারের জন্য বলল না যে না তুমি থেকে যাও, হয়তো বা বললে বিষয়টা অন্যরকম হতে পারতো। কিন্তু আমাদের ইসলামিকভাবে কিন্তু এখানে আসে যে ইসলামিকভাবে এই অন্য জগতের কারোর সাথে মানুষের মিলন আসলে সম্ভব না। তো এই ছিল আপনার ঘটনা। আসলে ঘটনাগুলো আপনার কাছে যখন শুনি ভীষণ ভালো লাগে, আর বিশেষ করে দর্শকদের ঘটনা তো ওরা যারা পাঠায় ওদের ঘটনাগুলো অনেক ভালো লাগে। এবং আপনাকে যখন সামনে নিয়ে বসে ঘটনা শুনি, তখন আমার কাছে মনে হয় যে না, আমি বাস্তব সেই জায়গাটাতে বসে আছি বা আমি নিজে উপলব্ধি করতে পারছি। তো সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমরা আসলে এতক্ষণ ধরে জাকারিয়া ভাইয়ের ঘটনা এবং তার জীবনের কিছু ঘটনা আমরা শুনছিলাম। আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগছিল এবং ভালো লাগে, যার কারণে জাকারিয়া ভাই সবসময় আসেন এবং জাকারিয়া ভাই যে যুক্তিগুলো আমাদেরকে দেন, আমার কাছে মনে হয় যে না, পারফেক্ট, এবং তিনি আসলে যেটা বলছেন সত্যিই বলছেন। তো এই ছিল আমাদের আজকের দ্বিতীয় ঘন্টা। আশা করছি যে আপনাদের ভীষণ ভালো লেগেছে এবং আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন।
সেই প্রত্যাশাই করব এবং সবসময় করছি। এবং আমি আরও চাই যে আপনার জীবনে বা আপনার জানা কোনো ঘটনা যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে অবশ্যই আর কাল বিলম্ব না করে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেলে সেই ঘটনাগুলো পাঠিয়ে দিতে পারেন। আমরা আপনার ঘটনা পড়ে শোনাবো। এবং জাকারিয়া ভাই তো আছেন, যদি আপনার কাছে মনে হয় যে আপনার জীবনে এমন কোনো ঘটনা আছে যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আপনি দাঁড় করাতে পারছেন না, তাহলে সেই ঘটনাটি খুব ছোট্ট করে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। সেই ঘটনাটি জাকারিয়া ভাই দেখবেন এবং দেখার পরে তার কাছে যদি মনে হয় যে না আসলেই এটা প্যারানরমাল কোনো ঘটনা অথবা নর্মাল কোনো ঘটনা, তাহলে সেটা জাকারিয়া ভাই আমাদেরকে বলে দিবেন। তো জাকারিয়া ভাই খুব অল্প কিছু এপিসোডে আমাদের সাথে জয়েন করেছেন, অনেকেই হয়তো বা জেনে থাকবেন, অনেকেই জানেন না। যারা জানেন তাদেরকে বলবো যে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদেরকে ভালোবাসবেন এবং জাকারিয়া ভাইকে আপনার জীবনের ঘটা প্রশ্নগুলো আপনি করতে পারেন কমেন্ট বক্সের মাধ্যমে। তো সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমাদের সময় শেষ হয়ে আসছে। আমরা আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি। আপনাদের সাথে দেখা হবে, কথা হবে আগামী এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।